আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাই লাইভে চলে আসো। আজকে আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্র পড়বো আমাদের ওয়ান শটে। তোমরা যারা আছো, তোমাদের যারা ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দাও, ক্রাউড ক্রিয়েট করো। ওকে, সবাই চলে আসো। এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা এটা একটু দ্রুত জানাও। আমরা প্রথমে দেখি সিকিউ এবং এমসিকিউ এর জন্য কতগুলো স্লাইড আছে। 35টা কোশ্চেন আছে হচ্ছে 1 2 3 4 5, এর থেকে বেশি লাগে না আর কি। 4 5 20, 20টার মধ্যে হচ্ছে সিকিউ আছে। কি আসতেছে কেউ? আচ্ছা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন টেনশন দাও, একটু আসো মানুষজন। ওকে, প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকবা ইনশাল্লাহ। টিস্যু নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। টিস্যু নিয়ে তোমাদের সামনে যে এইচএসসি আছে, এইচএসসিতে তোমরা ভালো করতে পারবা। তো সবার আগে আমরা চলে আসি আমাদের সিকিউতে চলে আসি। হ্যাঁ, সিকিউ জাইলেম কি, আমরা এখানে চলে আসি। হোয়াট ইজ জাইলেম? প্রথম কোশ্চেন। ওকে, জাইলেম তোমরা জানো, জাইলেমকে যদি আমরা বাংলায় বলি, দিস ইজ জাইলেম। নাম দেখে বলো তো, জাইলেম কি পরিবহন করে? জল না, মানে পানি পরিবহন করে, ঠিক কিনা? তাহলে জাইলেমের সংজ্ঞা কি হয় বলো তো? যে টিস্যু, এটা একটা স্থায়ী টিস্যু, হ্যাঁ, বা জটিল টিস্যু। আরো সহজ করে আমরা লিখতে পারি, যে টিস্যু উদ্ভিদের, বলতো পানি নিচ থেকে উপরে উঠবে না উপর থেকে নিচে নামবে? নিচ থেকে উপরে উঠবে। যে টিস্যু উদ্ভিদের মূল থেকে পাতায় পানি পরিবহন করে, পানি পরিবহন সাথে দিতে পারো তোমরা সাথে খনিজ লবণ। পানির সাথে কিন্তু খনিজ লবণও উদ্ভিদ পায়, হ্যাঁ, সাথে খনিজ লবণ দিবা করে, তাকে জাইলেম বলে। হ্যাঁ, জাইলেম বলে। তো পারলে তোমরা একাধিক কিছু লাইন অ্যাড করে দিবা এখানে। সেটা হলো যে জাইলেম টিস্যুতে 4 ধরনের কম্পোনেন্ট আছে: ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে? আচ্ছা, সো জাইলেম শেষ। এবার চলে আসি আমরা মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলতে কি বোঝায়। এই প্রশ্নটার উত্তর যদি তুমি করতে পারো তাহলে তুমি অনেকটা কনসেপ্ট জেনে যাবা। মুক্ত দেন হচ্ছে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। বলো তো আমাদের এখন পড়তে হবে কোথায়? ভাস্কুলার বান্ডলে যাইতে হবে, তাই না? তারপর আমাদের এই দুটো টার্ম দেখতে হবে। ঠিক আছে? তাহলে আমি তোমাদের মুক্ত এবং বদ্ধটা একবারে দেখাচ্ছি, বই থেকে দেখাচ্ছি, তারপরে আমি তোমাদের কনসেপ্টটা বোঝাচ্ছি। ভাস্কুলার বান্ডল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই, 100% ধরে নিবা। ঠিক আছে? এই যে চিত্রটা, এই জায়গার সব পড়তে হবে। ওকে, মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। তো তোমরা এবার বলো তো, ভাস্কুলার বান্ডল বলতে কি বোঝাচ্ছে? জাইলেম এবং ফ্লোয়েমের কথা বোঝাচ্ছে, তাই না? তাহলে তোমরা বলবা জাইলেম এবং ফ্লোয়েম। ধরা যাক ইটস এ জাইলেম, এই দিকটা হলো ফ্লোয়েম। তোমরা বলো তো, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি আমরা ব্যারিকেড দিই, একটা ব্যারিকেড দিই, একটা দেয়াল তুলে দিই, তাহলে কি ফ্লোয়েমগুলো একা ওদিকে মুক্ত আর জাইলেমগুলো এদিকে মুক্ত, তাই না? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মাঝখানে এটা কি দেখতে পাচ্ছ তোমরা? মাঝখানে হলো ক্যাম্বিয়াম। কি নাম? ক্যাম্বিয়াম। ওকে, তাহলে আমরা লিখতে পারি, এখানে চলে আসি আমরা, মুক্ত সমপার্শ্বীয়, সেটা হলো ছবিটা দেখো এইটা। তাহলে বলো তো, আমরা এদিকে কি জাইলেম দিব না? একদিকে জাইলেম দিব, তাহলে আরেক দিকে কি দেবো আমরা? দিস ইজ ফ্লোয়েম। ঠিক কিনা? তো জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যদি আমরা কিছু না দিই, তাহলে কি এ আর এ কি হাত ধরাধরি করে থাকবে না? কিছু না দিলে এখানে হাত ধরাধরি করে থাকবে না? তাহলে হাত ধরাধরি করে থাকা কি মুক্ত না বদ্ধ? বদ্ধ। তাহলে আমরা এদেরকে মুক্ত করে দেবো, আর মুক্ত করার জন্য যেটা করতে হবে, মাঝখানে কিছু অ্যাড করে দিতে হবে। দিস ইজ
ক্যাম্বিয়াম। তাহলে দেখো আমরা এইভাবে বলবো মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল মানে কি, যেখানে জাইলেম এবং ফ্লোয়েম, একদিকে জাইলেম, কি আসলো এটা, তোমরা বলবে একদিকে জাইলেম থাকে আর একদিকে ফ্লোয়েম থাকে এবং মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের আশ্চর্য, আমি তোমাদের পুরো কনসেপ্টটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো মুক্ত মানে হলো মাঝখানে দেয়াল থাকবে, হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে দিই মুক্ত মানে হলো মাঝখানে দেয়াল থেকে দেয়াল থাকবে, মানে ক্যাম্বিয়াম থাকবে আর কি, ওদিকে মুক্ত এদিকে মুক্ত, কেউ কারোর সাথে যুক্ত না, রাইট? তাহলে মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, ঠিক আছে। এবার চলে আসো আমরা সমপার্শ্বীয় কথাটা ক্লিয়ার করি। সমপার্শ্বীয় বলো তো, সমপার্শ্বীয় মানে কি? দুইটা পোরশন আছে না, সম এবং পার্শ্বীয়, তার মানে পাশের কথা বলছে। এখানে কয়টা পাশ আছে? এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে পার্শ্বীয় জিনিসটা আমরা বুঝলাম, এই পাশ এবং এই পাশের কথা বলছে। সম মানে কি? সম মানে হলো এই পাশে যারা থাকবে সবাই জাইলেম, সেম সেম, এই পাশে যারা থাকবে সবাই ফ্লোয়েম, তাহলে এই পাশে সবাই কি ফ্লোয়েম না, সম না, সেম না, ওই পাশে সবাই কি জাইলেম না, সেম না, এইটাকে বলা হয় সমপার্শ্বীয়, মানে মিক্স মিক্স থাকবে না, আমরা সবাই সম, সেম, আমরা সবাই সম বা সেম, দিস ইজ কল সমপার্শ্বীয়। মানে যদি জাইলেম থাকে, অনলি জাইলেম, যদি জাইলেম থাকে অনলি জাইলেম থাকবে, নো ফ্লোয়েম ওখানে, আর যদি ফ্লোয়েম থাকে অনলি ফ্লোয়েম থাকবে। দেখো এদিকে অনলি ফ্লোয়েম না, এদিকে অনলি জাইলেম না, তাহলে এই পাশে সেম সেম জিনিস থাকে, এই পাশে সেম সেম জিনিস থাকে। তাহলে আবার দেখো মুক্ত মানে মাঝখানে দেয়াল তুলে আমরা ওদেরকে মুক্ত করে দেবো, এদেরকে মুক্ত করে দেবো, যে তোমরা দুইজন আর কানেক্টেড নাই, মুক্ত। এবার চলে আসো ভাস্কুলার বান্ডল মানে কি। ভাস্কুলার বান্ডল বলতে বোঝাচ্ছে যে এখানে একাধিক জিনিস থাকবে। ভাস্কুলার বান্ডল মানে হচ্ছে এখানে জাইলেম প্লাস ফ্লোয়েম থাকবে। দেখো এদিকে জাইলেম এদিকে ফ্লোয়েম দুইটাই আছে। তাহলে প্রিয় স্টুডেন্ট, এটা সংজ্ঞা কি হবে? সংজ্ঞা হচ্ছে যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েমগুলো আলাদা আলাদা দিকে থাকে, মুক্ত যেহেতু, তাহলে মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, তাদেরকে বলা হয় মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। তো তোমাদের আমি এখানে সাথে সাথে একটা জিনিস দেখাই, বলো তো, এই যে এটা দেখো তো, এদিকে সব জাইলেম দিলাম, হ্যাঁ, সব জাইলেম দিলাম, এদিকে আমি সবগুলাই ফ্লোয়েম দিলাম, বলো তো এরা কি মুক্ত? এরা কি মুক্ত? এরা কিন্তু মুক্ত না, কানেক্টেড না। তাহলে জাইলেমের গায়ের সাথে ফ্লোয়েম লেগে আছে, ফ্লোয়েমের গায়ের সাথে জাইলেম লেগে আছে, তাহলে এটা কি বদ্ধ সমপার্শ্বীয় না? সমপার্শ্বীয় মানে এই পাশে অনলি ফ্লোয়েম, সমপার্শ্বীয় মানে ওই পাশে অনলি জাইলেম, কিন্তু মুক্ত নাকি বদ্ধ? এরা দুইজন দেখো লেগে আছে, জাইলেম ফ্লোয়েম লেগে আছে, এদিকে জাইলেম এদিকে ফ্লোয়েম লেগে আছে, মাঝখানে ক্যাম্বিয়াম নাই। তাহলে মাঝখানে ক্যাম্বিয়াম দিলে ওরা মুক্ত হয়, মাঝখানে ক্যাম্বিয়াম তুলে ফেলে ওরা একজন আরেকজনের সাথে কানেক্টেড, তার মানে বদ্ধ। ওকে, তো প্রিয় স্টুডেন্ট, এখন আমরা এইটার হচ্ছে এক্সাম্পল দেখব। তোমরা আমাকে বলো তো, তোমাকে যদি আমি একটা কনসেপ্ট দেই, হ্যাঁ, তোমাকে যদি আমি একটা কনসেপ্ট দেই যে এক বীজ উদ্ভিদক আর দ্বিবীজ উদ্ভিদক দুইজনের মূলের ক্ষেত্রে যদি চিন্তা করো, আমি এই সময় এইভাবে মনে করি অপুর মা, বলো যে কোনো উদ্ভিদের মূলে কি থাকবে? কি থাকবে? অতে হচ্ছে ওরিও ভাস্কুলার বান্ডল, পুতে হচ্ছে পুষ্পক উদ্ভিদ, তোমরা জানো পুষ্পক উদ্ভিদের আর একটা হলো আবৃতবীজী উদ্ভিদ, তাই না? আর মাতে কি বলতো? মূল। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে বলো তো পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে? ওরিও ভাস্কুলার বান্ডল থাকে। পুষ্পক উদ্ভিদের মূলে বাস ওরিও ভাস্কুলার বান্ডল থাকে। যদি জিজ্ঞেস করে বলো তো একবীজপত্রী উদ্ভিদের মূলে কি থাকে? পুষ্পক মানে তো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী বা আবৃতবীজী, তাই না? তাহলে বলো তো একবীজপত্রী উদ্ভিদের মূলে কি থাকে? সেম। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে কি থাকে? সেম, মানে ওরিও। তাহলে মূল হলেই কি ওরিও। তাহলে এখন দুইটা বাকি রইলো, এখন কাণ্ড বাকি রইলো না? বলো তো কাণ্ড বাকি রইলো কি কি? একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী কাণ্ড বাকি রইলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এবার একবীজপত্রী কাণ্ডে কি থাকে আর দ্বিবীজপত্রী কাণ্ডে কি থাকে, এইটা আমরা শুধু আলাদা করলেই মূল কাণ্ড ডান, একবারে আমাদের মনে থাকবে। দেখো এই বলো তো দুইজন যদি একসাথে থাকে,
দুইজন যদি একসাথে থাকে তার মানে কি ওরা মুক্ত কিনা বলো তো, একটু চিন্তা করে দেখো। তোমার সাথে আমার দেখা হয়, সাক্ষাৎ হয়, আড্ডা দিই, চলাফেরা করি, তুমি আমি দুইজন, তাহলে আমরা কি মুক্ত না? বলো তো, তুমি যদি কখনো একা ফিল করো নিজেকে, তাহলে কি বদ্ধ না তুমি? এক থেকে হচ্ছে একা, বদ্ধ কিনা? দুই থেকে হচ্ছে দোকা, দোকা মানে কি তোমার সাথে আমার দেখা হয়, আমরা মুক্ত, আমরা জেলে নেই। একা মানে কি আমি জেলখানায় আছি, আমি বদ্ধ। তাহলে এবার আমরা চলে আসি, এখান থেকে যতগুলো প্রশ্ন করা পসিবল আমরা সব দেখব। তোমরা সবাই কমেন্টের মধ্যে উত্তর দাও তো। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক, সবাই বলো। এই কনসেপ্টটা মনে রাখবা যে কাণ্ডের ক্ষেত্রে দুই ধরনের হয়, কিন্তু মূলে সবসময় সেম, অরিও। ইনস্ট্যান্ট ফিডব্যাক। বলো, আম গাছ মূল কোন ধরনের ভাস্কুলার বান্ডল? তারপর হচ্ছে ধান গাছ কাণ্ড কোন ধরনের ভাস্কুলার বান্ডল? তারপর আমরা চলে আসি হচ্ছে জাম গাছ মূল কোন ধরনের ভাস্কুলার বান্ডল? তারপর আমরা চলে আসি হচ্ছে বাঁশ কাণ্ড কোন ধরনের ভাস্কুলার বান্ডল? দেখি তোমরা পারো কিনা, সবাই বলো তো এই প্রশ্নটার উত্তর কি হবে। কনসেপ্ট একটাই, মূল কাণ্ড মূল কাণ্ড। তাহলে একবীজপত্রীর মূল একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী মূল দ্বিবীজপত্রী কাণ্ড। তাহলে 4টা প্রশ্নের উত্তর হয়, তাই না? তাহলে মূল যখনই আসবে চোখ বন্ধ করে, অপুর মা, মাতে মূল, অতে অরিয়, পুতে পুষ্পক উদ্ভিদ, ওটা একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক। তাহলে মূল আসলেই অরিয়, তাহলে কাণ্ড দুইটাই শুধু আলাদা হবে। আচ্ছা, একা মানে বদ্ধ, দোকা মানে কি? এটা তো মনে রাখতে পারবা। একা, এতে হচ্ছে একবীজপত্রী, কেতে কাণ্ড বদ্ধ, দোকা দ্বিবীজপত্রী, কাতে কাণ্ড মুক্ত। বলো তো মুহিব, এবার দেখো তো ওদের সাথে আমার সবগুলো মিলছে কিনা, ওরা ঠিক করছে কিনা। মূল, আম গাছ কি পুষ্পক উদ্ভিদ না? তাহলে কি অপূর্মা, অরিয় ভাস্কুলার বান্ডল। ধান গাছ কি একবীজপত্রী না? কাণ্ড বলছে না? তাহলে বলো তো একবীজপত্রী কাণ্ড, একা না? একা মানে কি বদ্ধ। জাম গাছ দ্বিবীজপত্রী উদ্ভিদ না? মূল না? কিন্তু মূল আসলেই কি, জাম গাছ কিন্তু পুষ্পক, পুষ্পক কিনা মহিব? আবার অরিয় কিনা? মূল মানে কি অরিয়। বাঁশ কি বলতো মহিব? একবীজপত্রী, তাই না? কাণ্ড, তাহলে একবীজপত্রী কাণ্ড, একা, একা মানে কি আমি বদ্ধ ফিল করতেছি নিজেকে। দেখো তো, অরিয় ভাস্কুলার বান্ডল, বদ্ধ ভাস্কুলার বান্ডল, অরিয় ভাস্কুলার বান্ডল, বদ্ধ ভাস্কুলার বান্ডল। কনসেপ্ট ক্লিয়ার কিনা সবার? মুহেব, কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে বলো তো মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের উদাহরণ কি? খ নম্বর প্রশ্নের উত্তর দাও। এই ছবিটার নাম মুক্ত, মানে মাঝখানে ক্যাম্বিয়াম রাখতেই হবে, দেয়াল তুলে দুইজনকে মুক্ত করে দিতে হবে। মুহিব দেখো, মুক্ত যেই ফিল করতেছে তার মানে কি দুই দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল না, কিন্তু মূল মানে অরিয়। কমেন্ট করছে না দেখো তো মুহিবরা, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড মিলতেছে না? আচ্ছা, এবার চলে আসি অবস্থানের ভিত্তিতে উদ্দীপক চিত্রের আর টিস্যুর প্রকারভেদ লিখো। আচ্ছা, আর টিস্যু মানে কি? চিত্র আর টিস্যু, আর মানে এগুলো কিন্তু ভাজক টিস্যু, ভাজক টিস্যু। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা অবস্থানের ভিত্তিতে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এটা চাইছে হচ্ছে অবস্থানের ভিত্তিতে ভাজক টিস্যু। ভাজক টিস্যু, প্রিয় স্টুডেন্ট, অবস্থানের ভিত্তিতে সবসময় কিন্তু ভাজক টিস্যু মানে 3 প্রকার, 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার। ভাজক টিস্যু সব ক্লাসিফিকেশন কিন্তু 3 প্রকার, বুঝছো? প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম, এটা হচ্ছে উৎপত্তি অনুসারে 3 প্রকার। প্লেট, রিব, মাস, এটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে 3 প্রকার। কাজ অনুসারে প্রোটোডাম, গ্রাউন্ড মেরিস্টেম এবং প্রোকেম্বিয়াম, এটাও দেখো 3 প্রকার। অবস্থান অনুসারে একটা হলো শীর্ষক ভাজক টিস্যু, যারা শীর্ষে থাকে, তাই না মুহিব? শীর্ষকের ইংলিশ কি? অ্যাপিক্যাল, ঠিক আছে মুহিব? আবার যারা উদ্ভিদের হচ্ছে শীর্ষের পরে বিভিন্ন ফাঁকে ফাঁকে থাকে, এটার নাম হচ্ছে নিবেশিত বা ইন্টারক্যালারি। যারা আগে আমার ক্লাস করছো তাদের নিশ্চয়ই রিভিশন হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে মুহিব শেষ যেটা, এটা হলো পার্শ্বীয়, পার্শ্বীয় বা ল্যাটেরাল মেরিস্টেম। ওকে, আমি তোমাদের দেখাচ্ছি।
ল্যাটারাল মেরিস্টেম। তাহলে ইন্টারক্যালারি মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, এপিক্যাল মেরিস্টেম। মেরিস্টেম শব্দের অর্থ ভাজক টিস্যু। মেরিস্টেম মানে কি মুহিম? মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু। তাহলে আমরা 3 ধরনের ভাজক টিস্যু পেলাম অবস্থান অনুসারে, যারা শীর্ষে থাকে। আমি একটা কাজ করি, আমি একটা উদ্ভিদের ছবি অ্যাড করি। এটা উদ্ভিদ, এটা মূল। তোমরা আমাকে বলতো এটা কি মূল না? এটা কি কাণ্ড না? বলো তো। এই যে এখানে যে টিস্যুগুলো আছে, এই যে শীর্ষে কিংবা এই যে শীর্ষে, কাণ্ড শীর্ষে, মূলের শীর্ষে, এগুলোর নাম আমরা কি দিতে পারি? শীর্ষক ভাজক টিস্যু না? এই বলো, এগুলোর নাম কি শীর্ষক ভাজক টিস্যু কিনা? পড়া শেষ। তাহলে মূলের এবং কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যুগুলো থাকে তাদের নাম শীর্ষক ভাজক টিস্যু। শেষ। এবার চলে আসি আমরা নিবেশিত। মুহিব, এটা যদি ভাজক টিস্যু হয় তাহলে এগুলো কি স্থায়ী টিস্যু না? এই যেগুলা, এগুলো কি সব স্থায়ী টিস্যু না? তাহলে এই কালারটা কি স্থায়ী টিস্যু? কিন্তু মাঝে মাঝে একটা দারুণ ঘটনা ঘটে মুহিব, সেটা হলো দেখো তোমরা, এই স্থায়ী টিস্যুর ফাঁকে ফাঁকে কিছু ভাজক টিস্যু এরকম অবস্থান করে। এই যে ভাজক টিস্যু, এই যে দেখো, এই জায়গায় হয়তো বা কিছু আটকা পড়ছে ভাজক টিস্যু। তাহলে বলো তো, স্থায়ী টিস্যুর মাঝখানে যদি আমি থাকি তাহলে আমার নাম কি? ইন্টার কথাটা আসবে কিনা? ইন্টার, দুই স্থায়ীর মাঝখানে আমি থাকি, তাহলে এটার নাম আমি কি লিখতে পারি? ইন্টার ক্যালারি। ক্যালারি মানে কিন্তু স্তর বা লেয়ার। ইন্টার ক্যালারি ভাজক টিস্যু, তাই না? তাহলে বলো তো এগুলো কোথায় কোথায় থাকে? যেমন এটা যদি উদ্ভিদ হয়, বুঝছো, উদ্ভিদের এরকম কি নোট থাকে না? এখান থেকে পাতা উৎপন্ন হয় না? এই যে দেখো কোথায় কোথায় থাকে, এই যে এখানে থাকতে পারে। এগুলা কি নাম হচ্ছে পর্বসন্ধি, বুঝছো? এগুলোর নাম পর্বসন্ধি, ইন্টারনোড। এগুলাতে থাকতে পারে গোড়ায় নিচের দিকে এখানে। তাহলে বলো তো এই কোষগুলো যদি বিভাজন হয়, উদ্ভিদটা কি লম্বা হয় না? লম্বা হবে কিনা? পত্রমূলের গোড়ায় এই জায়গায় থাকে মুহিব। এই ভাজক টিস্যুগুলো যদি বিভাজিত হয়, পাতাটা কি লম্বা হবে না? এদিকে হবে। তাহলে মনে রাখবা, এখানে স্থায়ী টিস্যু, এখানে স্থায়ী টিস্যু, মাঝখানে এই জায়গায় ভাজক টিস্যু। তাহলে এগুলো নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারক্যালারি। বলো তো ইন্টারক্যালারি মানে কি? দুই স্থায়ীর মাঝখানে। তাহলে নিবেশিত বাংলা কি? দুইটার মাঝখানে। পত্রমূলের গোড়ায় যেটা দেখতে পাচ্ছ, বলো তো এদিকে স্থায়ী টিস্যু আর এদিকে স্থায়ী টিস্যু না? তো মাঝখানে আছে ওখানে নিবেশিত ভাজক টিস্যু। ঠিক আছে? তাহলে আমরা ওটা লিখতে পারি হচ্ছে পত্রমূলের গোড়ায়, পর্বসন্ধির নিচের দিকে বা পর্বসন্ধির কাছে। ঠিক আছে? এবার চলে আসি আমরা পার্শ্বীয় মেরিস্টেম। প্রিয় স্টুডেন্ট, পার্শ্বীয় মেরিস্টেমটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, বুঝছো? এটা কনসেপ্টটা দেখো। এখানে কিন্তু পার্শ্বীয় মেরিস্টেম তুমি খুঁজে পাবা না। পার্শ্বীয় মেরিস্টেম খুঁজতে গেলে তোমাকে প্রস্থচ্ছেদ দেখতে হবে। উদ্ভিদের কি দেখতে হবে? প্রস্থচ্ছেদ দেখে তোমরা দেখবা পরিধি বরাবর এরা থাকে, পরিধির বরাবর, কিংবা এরা বৃত্তাকারে থাকে। বুঝছো? আরো সহজ করে যদি বলি, তাহলে কেন্দ্রের চারপাশে থাকে, কেন্দ্রের চারপাশে। এটা কিন্তু কনসেপ্ট, এটা তুমি বোঝো নাই, এখন আমি তোমাকে বোঝাই দিচ্ছি। দেখো, এই যে দেখো, এটাকে যদি আমি প্রস্থচ্ছেদ করি, তাই না? কি করলাম আমি? এটা প্রস্থচ্ছেদ করলাম। প্রস্থচ্ছেদ করলে উদ্ভিদের ছবিটা কেমন হবে বলো তো? এইরকম আমরা একটা ছবি পাবো না? এটা কেন্দ্র না মুহিম? তাহলে এই যে দেখো, ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল। ঠিক আছে মুহিম? তো তোমরা সবাই জানো যে এগুলোর নাম ভাস্কুলার বান্ডল। এগুলোর নাম কিন্তু আমরা ফেসিকল বলতে পারি। কি বলতে পারি? ফেসিকল। ফেসিকল মানেও কিন্তু ভাস্কুলার বান্ডল। তাহলে বলতো এই ফেসিকল, এই ফেসিকলের মাঝখানে না? এগুলা এই ফেসিকল, এই ফেসিকলের মাঝখানে না? এই ফেসিকল, এই ফেসিকলের মাঝখানে না? এই ফেসিকল, এই ফেসিকলের মাঝখানে না? এই ফেসিকল, এই ফেসিকলের মাঝখানে এই যে হলুদ কালার দেখতে পাচ্ছ না মুহিব? তাহলে বলো তো এগুলোর নাম কি হবে? ইন্টারফেসিকুলার টিস্যু না? বা বান্ডলগুলোর মাঝে মাঝে যদি থাকে, দুই বান্ডলের মাঝখানে, তাহলে ইন্টার বান্ডলার বা ইন্টারফেসিকুলার। বান্ডল ফেসিকল সেম জিনিস। তাহলে আমরা এখানে লিখতে পারি এগুলোর নাম হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এগুলোর নাম কিন্তু ক্যাম্বিয়াম। হ্যাঁ, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তোমরা পরে যদি তোমরা আমার কোনো বড় ক্লাস দেখতে তাইলেই পাবা। টিস্যু নিয়ে কিন্তু আমার ডিটেল ক্লাস আছে ইউটিউবে, একেবারে কম্প্যাক্ট ক্লাস আছে। একাডেমিক, অ্যাডমিশন, মাস্টারি সব কিছু তুমি ওখান থেকে করতে পারবা। ঠিক আছে? ওখানে আমি এগুলো নিয়ে কিন্তু কথা বলছি। প্রিয় স্টুডেন্ট, বলো তো এই জায়গাটার নাম যে কর্ক হয়, এই যে এটার নাম কর্ক, এটার নাম কি? কর্ক।
কর্ক মানে বাকল আর কি, বাকলের মানে বাইরের দিকটা। তাহলে বলো তো এর নিচে যদি কোনো টিস্যু থাকে, এই যে নিচে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, তাহলে এগুলোর নাম আমরা বলতে পারি না কর্ক ক্যাম্বিয়াম। এগুলোর নাম কি বলতে পারি আমরা মুহিব? কর্ক ক্যাম্বিয়াম। প্রিয় স্টুডেন্ট, যদি না বোঝো চিন্তা করবা না, একদমই চিন্তা করবা না, দুই একবার দেখবা মনে থাকবে। ক্যাম্বিয়াম শব্দের অর্থ হলো যারা বিভাজিত হইতে পারে। তাহলে বলো তো ক্যাম্বিয়াম মানে কি? ভাজক টিস্যু না? তাহলে ক্যাম্বিয়াম, মেরিস্টেম সবাই কিন্তু ভাজক টিস্যু। তাহলে বলো তো এই যে এটার নাম আমি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম বললাম, তাহলে মানে কি? ইন্টারফেসিকুলার ভাজক টিস্যু না এগুলা? তাহলে এই বান্ডল আর এই বান্ডল, কিংবা এই ফেসিকল আর এই ফেসিকলের মাঝে যে ভাজক টিস্যু আছে, ইন্টারফেসিকুলার ভাজক টিস্যু, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, সেম কথা। আবার বলো তো কর্কের নিচে যে টিস্যুগুলো থাকতেছে এগুলোর নাম কি? কর্ক ভাজক টিস্যু বা কর্ক ক্যাম্বিয়াম বলতে পারি না? সো দিস ইজ কর্ক ভাজক টিস্যু বা কর্ক ক্যাম্বিয়াম। তাহলে আমি এখানে লিখি কর্ক, কর্ক ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম মানে ভাজক টিস্যু। আর একটা কি লিখতে পারি আমরা? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। প্রিয় স্টুডেন্ট, এইটার উদাহরণটা মনে রাখা কিন্তু খুবই জরুরি, এটা মনে রাখবে, এটা জিনিসটা বোঝা খুব জরুরি যে ক্যাম্বিয়াম মানে এরা সবসময় কিন্তু পার্শ্বীয় ভাজক টিস্যু। এই যে কিছুক্ষণ আগে বললাম না, মূল এবং কাণ্ডের শীর্ষে যারা থাকতেছে, মূলের শীর্ষে, এটা শীর্ষে, শীর্ষক ভাজক টিস্যু। তারপর স্থায়ী টিস্যু আছে, পুরল স্থায়ী টিস্যু আছে। দুই স্থায়ী টিস্যুর মাঝখানে যদি থাকে নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টার ক্যালারি ভাজক টিস্যু, এটাও আমরা বুঝছি। তাহলে বলো তো এই জায়গায় কি তুমি পার্শ্বীয় ভাজক টিস্যু দেখতে পাবা? পাবা না। প্রস্তুতছেদ করতে হবে। প্রস্তুতছেদ করলে দেখো এই যে ইয়েলো কালারের যেগুলা, এগুলাই কিন্তু হচ্ছে ভাজক টিস্যু। বুঝতে পেরেছো? ইয়েলো কালারের যেগুলো, এগুলোই হচ্ছে ভাজক টিস্যু। তাহলে বলো তো কেন্দ্রের চারপাশ জুড়ে আছে না এরা? তাহলে কেন্দ্রের চারপাশ জুড়ে থাকার জন্য এদের নাম কিন্তু পার্শ্বীয়। বইয়ের মধ্যে এটা লেখা নাই, কারণ তুমি বোঝো না বোঝো, যে বই লিখছে তার তো এটা কোনো চিন্তা নাই। তুমি বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে অবস্থানের ভিত্তিটা ডান হয়ে গেল। উদ্দীপক চিত্রের আর টিস্যুর কার্যকারিতা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে ভূমিকা রাখে। মানে এগুলা ভাজক টিস্যুগুলা যে বৃদ্ধি এবং বিকাশে ভূমিকা রাখে বিশ্লেষণ করো। বন্ধুরা আমি তোমাদের এবার দেখাই যে তুমি এই যে গ নম্বর প্রশ্নটা করলা, গ নম্বর প্রশ্নের আনসার থেকে কিন্তু ঘ নম্বর প্রশ্নের উত্তর তুমি পাবা। দেখো তো পারো কিনা, দেখো তো পারো কিনা। দেখো তো পারো কিনা, বলো তো শীর্ষক ভাজক টিস্যু যেগুলা, তাহলে তোমরা বলবা শীর্ষক ভাজক টিস্যু কি উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতেছে না? দৈর্ঘ্য বৃদ্ধি করতেছে না? তাহলে তোমরা লিখবা ঘ নম্বরের ক্ষেত্রে, ঘ নম্বর যেটা ছিল কাজ, যে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। তোমরা কি জানো উদ্ভিদের কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিটাই উদ্ভিদের কিন্তু প্রথম টার্গেট। দৈর্ঘ্য বৃদ্ধি কি? দৈর্ঘ্য বৃদ্ধি উদ্ভিদের কিন্তু প্রথম টার্গেট, যে সূর্যের কাছাকাছি যাই, প্রথম টার্গেট। যেহেতু প্রথম টার্গেট, তাহলে এটাকে আমরা কি প্রাইমারি বৃদ্ধি বলতে পারি না? দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা তাহলে কি প্রথম বৃদ্ধি বা প্রাইমারি বৃদ্ধি। তাহলে আমরা লিখতে পারি উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ব্র্যাকেটে লিখবো প্রাইমারি বৃদ্ধি ঘটায়, প্রাইমারি বৃদ্ধি ঘটায়, তাই না? বলো, আমরা কিন্তু শীর্ষক ভাজক টিস্যু থেকে বুঝলাম যারা মূলের শীর্ষে, কাণ্ডের শীর্ষে থাকে, ওরা লম্বা করতেছে, মূল লম্বা করতেছে এদিকে, কাণ্ড ওদিকে লম্বা করতেছে, উদ্ভিদটা লম্বা হচ্ছে। এবার আমরা 2 নম্বরের কাজে আসি। 2 নম্বর কাজটা দেখো তো, যে টিস্যুগুলো এই যে মাঝে মাঝে আটকা পড়ছে, এগুলোর নাম কি? নিবেশিত ভাজক টিস্যু ছিল না? নিবেশিত ভাজক টিস্যু ছিল কিন্তু। তোমরা এবার বলো তো এরা যদি কোষ বিভাজন করে তাহলে নিচের দিকে কোষ বাড়বে না? এরা যদি কোষ বিভাজন করে এদিকে কোষ বাড়বে না? আলটিমেটলি উদ্ভিদটা তো আবার বড় হইলো, হইলো কিনা? দৈর্ঘ্য বৃদ্ধি হইলো কিনা? হইলো কিনা? তাহলে নিবেশিত ভাজক টিস্যুটাও দৈর্ঘ্য বৃদ্ধি করে। তাহলে একটার মধ্যে আমরা কভার করলাম। যে বলো তো শীর্ষক ভাজক টিস্যুটাও দৈর্ঘ্য বৃদ্ধি করে, নিবেশিত ভাজক টিস্যুটাও দৈর্ঘ্য বৃদ্ধি করে। যে কোষ বিভাজন বাড়লে সেল এদিক বাড়ে, এদিকে বাড়ে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়, উদ্ভিদ দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়, দ্যাট ইজ কল্ড প্রাইমারি বৃদ্ধি। এবার চলে আসি এই পার্শ্বে যে বৃদ্ধিটা, প্রস্থ বৃদ্ধি। বলো তো উদ্ভিদ কি প্রথমেই মোটা হয় উদ্ভিদ, না লম্বা হয়? উদ্ভিদ প্রথমে লম্বা হয়, পরে মোটা হয়। তাহলে পরে যেহেতু মোটা হয়, তাহলে আমরা এটা কি দ্বিতীয় বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি বলতে পারি না? তাহলে আমরা এবার লিখি উদ্ভিদের
ব্যাস বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়। বলো তো কোন টিস্যু এই কাজটা করলো, সেকেন্ডারি বৃদ্ধিটা? পারো কিনা দেখো তো, এই কনসেপ্টটা থেকে আসো তো। আমি এই যে বলছিলাম না, পরিধি বরাবর যারা থাকে তারা পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম। তো তোমরা এবার বলো তো আমাকে, এই ইয়েলো কোষগুলো যদি বাড়ে তাহলে কোষগুলো কি বাইরের দিকে আসবে না, কিংবা ভেতরের দিকে আসুক? বাইরের দিকে আসতেছে কিনা, চাপ খেয়ে খেয়ে কোষ বাড়তেছে কিনা মুহিব? তখন উদ্ভিদটা কি এদিকে বৃদ্ধি এদিকে বৃদ্ধি, মানে সব দিকে বৃদ্ধি পাচ্ছে কিনা, পাচ্ছে কিনা মুহিব? তাহলে আমরা বলবো যে উদ্ভিদের প্রস্থ বরাবর বৃদ্ধি বা ব্যাস বৃদ্ধিও ঘটে। কারা করতেছে? এই পার্শ্বীয় ভাজক টিস্যুগুলো যখন বিভাজিত হবে উদ্ভিদ তখন মোটা হবে। ওইটাই এখানে কিন্তু আমরা বলছি যে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি ঘটে। আমরা এখানে ছোট করে লিখে রাখি একটু, যে শীর্ষক এই কাজটা করে প্লাস নিবেশিত এই কাজটা করে, তাই না? আর এটা কারা করে? পার্শ্বীয় ভাজক টিস্যুর কাজ হলো এইটা, ব্যাস বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি, ঠিক কি না? এবার আমরা লাস্ট কথায় চলে আসি। বলো তো, উদ্ভিদের ক্ষত হয় না? উদ্ভিদকে কুত্তায় কামড় দেয় না, সরি ছাগলে কামড় দেয় না? কামড় দেয় কিনা মহিম? উদ্ভিদকে যদি ছাগলে কামড় দেয় তাহলে উদ্ভিদের কি ক্ষতটা ফিল আপ করতে হবে না, করতে হবে কিনা মহিম? ইয়েস। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, ক্ষত পূরণ, উদ্ভিদের ক্ষত পূরণ করে। তোমরা এই ছবিটা দেখে বলো তো, উদ্ভিদের ক্ষত পূরণ কারা করে? শীর্ষক ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, নাকি এই যে পার্শ্বীয় ভাজক টিস্যুগুলো? বলো তো ক্ষত পূরণ কে করে? আমি কমেন্টের এখানে বসে আছি, তোমরা যদি এটার উত্তর না দিতে পারো আমি আগাবো না, ক্লাস বন্ধ। উদ্ভিদের ক্ষত পূরণ কে করে? মিসির আলী বলছে পার্শ্বীয় ভাজক টিস্যু। আর কেউ আছো কিনা দেখি? না, মিসির আলী কি আগে করছে নাকি? 11 মিনিট, 1 মিনিট আগে। হ্যাঁ, সাবাস। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটা তো পারতে হবে। দেখো না, উদ্ভিদের ক্ষত মানে কি? এই জায়গা কেটে যাবে না? এই জায়গাটা কেটে গেলে কি উদ্ভিদের পাশের বরাবর কোষ বাড়বে কিনা মুহিব? তাহলে এই যে নিচের যে কর ক্যাম্বিয়ামটা এখানে আছে, সে বিভাজন করে 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 এই জায়গাটা ফিল আপ করে দেবে, পার্শ্বীয় ভাজক টিস্যু। ঠিক আছে, ক্লাস আজকে হবে, ওকে, চিন্তা করো না। ঠিক আছে, আরো লিখবা, উদ্ভিদের পাতা বৃদ্ধি পায়, উদ্ভিদ পত্রমূল বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বৃদ্ধি, নানা কাহিনী লিখবা, কি লিখে লিখে পরীক্ষার মধ্যে মার্ক তুলে নেবা মনের মতো করে। ঠিক আছে, বাট কনসেপ্টে গন্ডগোল হওয়া যাবে না বাবা। মনে রাখবা, পরীক্ষায় যারা খাতা কাটবে তারা তোমার থেকে বেশি জানে, চাপাবাজি করার কোনো সুযোগ নেই। আর যখন তুমি নিখুঁত লিখবা, নিখুঁত শব্দের কনসেপ্ট তো জানো তুমি, তখন নিখুঁত লিখবা, মার্ক এমনি বেশি পাবা, কম লিখলেও মার্ক ভালো পাবা। মুহিব, তাহলে আমরা এই প্রশ্নটা শেষ করে ফেললাম না? আমি আরেকবার বলি, জাইলাম, জাইলামের সংজ্ঞা দিবা, মুক্ত মানে হলো মাঝখানে দেয়াল তুলে দুইজনকে মুক্ত করে দাও। আর মুক্ত মানে হচ্ছে দুইজন মানুষ যদি একসাথে থাকে, দ্যাট ইজ মুক্ত। তাহলে দ্বিবীজপত্রীর কাণ্ড। ঠিক আছে, অবস্থানের ভিত্তিতে আমরা কি করলাম? শীর্ষক, নিবেশিত এবং পার্শ্বীয় ভাজক টিস্যু। উদ্দীপকের আর টিস্যুর কার্যকারিতা মানে বৃদ্ধি বিকাশে যে ভূমিকা রাখতেছে, এটা তো আমরা বললামই। শেষ। উদ্ভিদের ভ্রূণ অবস্থা থেকে সৃষ্ট বিভাজনক্ষম টিস্যু এ। ওকে, উদ্ভিদের ভ্রূণ অবস্থা থেকে সৃষ্ট বিভাজনক্ষম টিস্যু মানে ভাজক টিস্যুর কথা বলতেছে আর কি। স্থায়ী টিস্যু, মধ্যস্থ কিছু বিভাজনক্ষম টিস্যু। এই বলো তো এটা কি টিস্যু? নিবেশিত না? ভ্রূণ অবস্থা থেকে শীর্ষ তৈরি, তাহলে এটা শীর্ষক না? বলো তো, বলো পারবা কিনা? বলো তো ঠিক আছে কিনা এটা? উদ্ভিদ যখন ছোট ভ্রূণ থেকে বড় হইতেছে, তাহলে উদ্ভিদের প্ল্যানই কি? যে আমাকে লম্বা হইতে হবে। তাহলে শীর্ষক ভাজক টিস্যু বিভাজন করে করে ভ্রূণ থেকে বাড়াচ্ছে। আর অধিকটা কি বলছে? যে স্থায়ী টিস্যু, মধ্যস্থ ভাজক টিস্যু, তার মানে নিবেশিত ভাজক টিস্যু, তাই না বন্ধুরা? ঠিক কিনা? আচ্ছা, এবার চলে আসি আমরা হাইডাথোড। অনেকে জানো না হাইডাথোড কি জিনিস। হাইডাথোডের বাংলা হলো নট পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্র। দেখো, হাইডা মানে হচ্ছে পানি, হাইড্রো। ঠিক আছে, হোয়াট ইজ হাইডাথোড? তাহলে দেখো একটা জিনিস, দেখো উদ্ভিদের এটা যদি পাতা হয়, তোমরা আমাকে বলো তো, উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র কোথায় থাকে? এখানে থাকে না? এরকম পাতায় এরকম রন্ধ্র থাকে না? তাহলে কি উদ্ভিদের পাতা এটা, তাই না? তাহলে আমরা লিখতে পারি পত্ররন্ধ্র কোথায় থাকে মুহিব? উদ্ভিদের
পাতার তলে থাকে, তলগুলাতে, সারফেসগুলাতে, ঠিক আছে। এবার দেখো উদ্ভিদের পাতা, এই দেখছো, এবার দেখো হাইডাথোড বা পানি পত্ররন্ধ্র থাকে হচ্ছে উদ্ভিদের এই যে এই জায়গায়, এখানে থাকে ছিদ্র। বলো তো এবার পাতার তলে হইলো নাকি পাতার কিনারায় হইলো? পানি পত্ররন্ধ্র পাতার কোথায়? কিনারা। পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে পারবে না যে পাতার কিনারে যে রন্ধ্রপথে পানি বের হয়, বুঝতে পারছো? পানি কি আকারে বের হয়? পানি তো তরল, তরল আকারে বের হয়। পত্ররন্ধ্রে কি আকারে বের হয়? পানি কি আকারে বের হয় বলো, বলো তো? বাষ্প না? পত্ররন্ধ্র দিয়ে পানি কি আকারে বের হয়? বাষ্প আকারে বের হয়। বাট তল দিয়ে পানি কি বের হয় বলো তো? পানি কি আকারে বের হয় মহিম? তরল আকারে বের হয়। তাহলে এই রন্ধ্রগুলাকে আমরা কি পানি পত্ররন্ধ্র বলতে পারি না, বা হাইডাথোড বলতে পারি না? হোয়াট ইজ হাইডাথোড? পাতার কিনারের রন্ধ্রগুলোকে বলা হয় হাইডাথোড, যে পথে পানি তরল আকারে বের হয়। তাহলে পাতার কিনারের যে রন্ধ্রগুলো দিয়ে পানি তরল আকারে বের হয়, দ্যাট ইজ কল্ড, সেই রন্ধ্রগুলোর নামই হচ্ছে হাইডাথোড বা পত্ররন্ধ্র, সরি পানি পত্ররন্ধ্র। আচ্ছা বলো তো গার্ডেশন কি? গার্ডেশন কি বলতো? গার্ডেশন কি? একটা প্রক্রিয়া, এই জিনিসটা মনে রাখবে। আর হাইডাথোড কি জিনিস? ছিদ্রগুলোর নাম হচ্ছে হাইডাথোড, আর যে পানি বের হচ্ছে না তরল আকারে, দ্যাট ইজ কল্ড গার্ডেশন। শন মানে প্রসেস। দেখো শন মানে কিন্তু প্রক্রিয়া। প্রিয় স্টুডেন্ট, হোয়াট ইজ গার্ডেশন? গার্ডেশন মানে হলো পাতার পানি পত্ররন্ধ্র, পাতার কিনারার হাইডাথোড দিয়ে তরল আকারে পানি বের হওয়া। কি মুহিব? তরল আকারে পানি বের হওয়া, দ্যাট ইজ কল্ড গার্ডেশন। আচ্ছা, এপিডার্মিসকে ক্যাসপেরিয়ান ফিতা, ইটস নট এপিডার্মিস, দিস ইজ কল্ড এন্ডোডার্মিস। বুঝছো? দিস ইজ নট এপিডার্মিস, দিস ইজ কল্ড এন্ডোডার্মিস। তাহলে আমি একটু তোমাদের বোঝাই। বন্ধুরা, এটা হচ্ছে একটা কি মুহিব? কিছু একটা। এই যে দেখো, তোমরা ভালো করে দেখো, এটার নাম কি? উদ্ভিদের প্রস্থচ্ছেদ যদি আমরা করি, এটার নাম কি? এপিডার্মিস না? তাহলে ভেতরে যেটা থাকবে সেটার নাম কি? এন্ডোডার্মিস, তাই না? তোমরা বলো তো এন্ডোডার্মিস কিনা। প্রিয় স্টুডেন্ট, এন্ডোডার্মিস একটা দারুণ জিনিস ঘটে, আমি তোমাদের দেখাই। পিপা আকৃতির কোষ আছে, দেখো পিপা, বাঁকা বাঁকা করে দিলাম আমি। কি আকৃতি? পিপা আকৃতি। পিপা আকৃতির, ঠিক আছে। আচ্ছা তোমরা এবার বলো তো, এই জিনিসটা মূলের ক্ষেত্রে আমরা চিন্তা করি কি, এটা একটা মূল, ঠিক আছে। তাহলে উদ্ভিদের একটা চেহারা দেখো, দিস ইজ উদ্ভিদ, এটা হচ্ছে মূল, এটা কি? কাণ্ড। তোমরা আমাকে বলো তো, উদ্ভিদের মূলে কি পানি প্রবেশ করে না? কি প্রবেশ করে মুহিম? পানি প্রবেশ করে। চিন্তা করে দেখো, উদ্ভিদের মূলে পানি প্রবেশ করে। তোমরা আবার আমাকে বলো তো, খাবার খাওয়া ঠিক আছে, কিন্তু খাবার যখন অতিরিক্ত পরিমাণে আসে বাসার মধ্যে, খাবার নষ্ট হবে, পচে যাবে, গন্ধ করবে, এটা আমার ভালো লাগে? ভালো কিন্তু লাগে না। আচ্ছা একটু খাবার আসলো, খাইলাম, ক্ষুধা মিটলো, খুব খুশি। বেশি খাবার, ক্ষুধা তো মিটছে, সাথে বেশি খাইছি, ভালো লাগতেছে না, বাসার মধ্যে পচন সৃষ্টি করতেছে, এবং বাসার ভেতরে স্বাভাবিক পরিবেশটাকে বিনষ্ট করতেছে। কি করতেছে মহিম? বিনষ্ট করতেছে। তাহলে বলো তো, এই যে পানিগুলা আছে মাটিতে, তো এমনি পানি বেশি, এই পানি যদি ভেতরে ঢোকে, এত বেশি পরিমাণ ঢোকে যে আমার চাহিদার থেকে বেশি ঢুকতেছে, তাহলে ভেতরে কি পানির একটা কি জলাবদ্ধতা তৈরি হবে না? তাহলে উদ্ভিদের এই জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হতে দেওয়া যাবে না, কারণ এখানেই কিন্তু জাইলেম গুলো থাকে। এখানে কি থাকে মহিম? জাইলেম থাকে। তো জলাবদ্ধতা হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না।
তাহলে জলাবদ্ধতা যদি হতে না দিতে চাও, তাহলে মূলের যে আমরা প্রস্থচ্ছেদ দিলাম, তাহলে আমরা কি করবো বলতো, এই যে চারপাশে কি দিব, লিগনিন এবং সুবেরিনের একটা লেয়ার দিব। কি দিব মুহিম? একটু পুরু করলেই তো হয়, এত পুরু হলেও তো সমস্যা। ঠিক আছে, আমরা কি দিলাম মুহিম? লিগনিন এবং সুবেরিন দিলাম। তাহলে বলো তো এই জিনিসটার নাম কি? লিগনিন প্লাস সুবেরিন। তোমরা কি জানো এই লিগনিন এবং সুবেরিন দুইটাই কি জিনিস? হাইড্রোফোবিক। বাংলা কি মুহিব? পানি বিদ্বেষী। তাহলে বলো তো, ভেতরে পানি লাগবে, হ্যাঁ এখানে পানি লাগবে, বাট বেশি পানি এখনো যাইতে পারবে না। দেখো পানি যাচ্ছে পানি যাচ্ছে পানি যাচ্ছে, অনেক পানি, অনেক কি পানি। তাহলে এখানে কি বাধা পাবে না মুহিব? বাধা পাবে কিনা? তাহলে বলো তো ভেতরে এখন কি জলাবদ্ধতা তৈরি হবে? হবে না। তাহলে উদ্ভিদকে কিন্তু পানির দরকার, কিন্তু বেশি পানির দরকার নেই। উদ্ভিদকে পানি আটকাইতে হবে। তো উদ্ভিদের যেহেতু পানি আটকাইতে হবে, এই জন্য উদ্ভিদ করছে কি, তার এন্ডোডার্মিসের চারপাশে একটা লিগনিন সুবেরিনের একটা আস্তরণ তৈরি করছে। আস্তরণ কিন্তু ফিতার মতো। কিসের মতো মুহিম? ফিতার মতো। এটা বিজ্ঞানী ক্যাসপেরি সবার আগে দেখছে। কে দেখছে? ক্যাসপেরি। তাহলে ক্যাসপেরির ফিতা বলা যাবে না এটাকে? তাহলে লিগনিন সুবেরিনের এই লেয়ারটাকে কি ক্যাসপেরির ফিতা বলবো না আমরা? সো দিস ইজ ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ক্যাসপেরির ফিতা বা ক্যাসপেরিয়ান ফিতা। তাহলে প্রিয় স্টুডেন্ট, যদি কোনো প্রশ্ন আসে হোয়াট ইজ ক্যাসপেরিয়ান স্ট্রিপ, উত্তর কি? অ্যান্ডোডার্মিসের চারপাশে লিগনিন সুবেরিনে তৈরি পানি বিদ্বেষী আবরণ ফিতার মতো, একেই ক্যাসপেরিয়ান ফিতা বলে। অ্যান্ডোডার্মিসের চারপাশে লিগনিন সুবেরিনের একটা স্তর, যেইটা পানি বিদ্বেষী। পানি বিদ্বেষী হয়ে কি হইলো? ভেতরে জলাবদ্ধতা হইতে দিল না। বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হইতেছে, ভাইয়া পানি বিদ্বেষী হলে তো পানিই ঢুকবে না। পানি ঢুকবে। পানি যেন ঢোকে এই জন্য কয়েকটা কাজ করছে, বুঝছো? এটা জানার দরকার নাই, বাট বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, যদি কখনো এমসিকিউ আসে যেন দাগাইতে পারো। আমি বলি, বলো তো পানি আমরা কি একবারে ঠেকাচ্ছি, নাকি খুব বেশি পানিও নিচ্ছি? কোনোটাই করছি না। পানি একবারে ঠেকাচ্ছি না, একটু পানি যেন যায়, আবার বেশি পানি যেন নাও যায়। তাহলে বলো তো অ্যান্ডোডার্মিসের স্তরটা কয় স্তর কোষ? নাকি আরো অ্যান্ডোডার্মিসের আরো কোষ দিবা, নাকি এক স্তর দিবা? এক স্তর দিবা। পানি ঠেকাবো কিন্তু বেশি পানি ঠেকাবো না। তাহলে অ্যান্ডোডার্মিস কয় স্তর? এক স্তর। দুই নম্বর হচ্ছে কিছু কিছু অ্যান্ডোডার্মিস, এই যে দেখো কিছু কিছু অ্যান্ডোডার্মিসের এই যে দেখো বাইরে যে লেয়ারটা আছে না, পাতলা না এখানে মুহিব? তাহলে বলো তো পানি কি ইজিলি এটার ভেতর দিয়ে যাইতে পারবে না? পানি কি এই কোষটার ভেতর দিয়ে ইজিলি যাইতে পারবে কিনা? তুমি কি জানো এই কোষটার নাম তখন আমি কি বলবো? প্যাসেজ কোষ। প্যাসেজ মানে হচ্ছে যাতায়াত আর কি। তাহলে এই কোষটার নাম কি? প্যাসেজ কোষ না? তাহলে বলো তো অ্যান্ডোডার্মিসের প্যাসেজ কোষ কোনগুলা? যে কোষগুলোর বাইরে ক্যাসপেরিয়ান স্ট্রিপটা পাতলা থাকে। তাহলে পানি যাও ওই পথে সহজ। বুঝছো তোমরা? তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে অ্যান্ডোডার্মিস দেখলাম, অ্যান্ডোডার্মিসের বাইরে যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ আছে এটা দেখলাম, ক্যাসপেরিয়ান স্ট্রিপ যে লিগনিন সুবেরিন দিয়ে তৈরি এটা শিখলাম, ক্যাসপেরিয়ান স্ট্রিপের পানি বিদ্বেষী এটা শিখলাম। তাহলে এটা কি একটা অন্ততকে বাঁধ হিসাবে কাজ করতেছে না? পানি ঢুকতে দিচ্ছে না, বাঁধ না? তাহলে এটা একটা বাঁধ হিসাবে কাজ করতেছে, এটা আমরা শিখলাম। সাথে সাথে শিখলাম যাদের স্ট্রিপটা একটু পাতলা, এই যে পাতলা, এটার নাম হচ্ছে প্যাসেজ কোষ। তাহলে আমরা প্যাসেজ কোষের সংজ্ঞাও শিখলাম। অ্যান্ডোডার্মিসের যে কোষগুলোর বাইরে ক্যাসপেরিয়ান স্ট্রিপটা পাতলা, সেই সকল কোষকে আমরা বলি প্যাসেজ কোষ। এগুলোতে পানি সহজে ঢুকতে পারে। বন্ধুরা শেষ। আচ্ছা, এ এবং বি এর মধ্যে তুলনামূলক পার্থক্য এটা এটা তোমরা বই থেকে দেখে নিবা। হ্যাঁ, এটা আমি এখন পড়াবো না। শক, এটা তোমরা দেখে নিবা। এই শকটা কিন্তু 100%। হ্যাঁ, তাহলে এখানে আমি দিয়ে দিলাম 100%। এটা পড়ে নিবা। শীর্ষক, ভাজক টিস্যু, নিবেশিত, বুঝছো? সবই বুঝছো। এখন তোমরা হচ্ছে শকটা ভালো করে পড়াশোনা করবা। লাস্ট এটা উদ্ভিদের দেহের বৃদ্ধি সাধনে উদ্দীপকের টিস্যু। বলো তো এটা কি রিপিট হয়েছে না? আবার ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কাজ হয়েছে কি না? কিছুক্ষণ আগে যে আমরা এই যে শীর্ষক ভাজক টিস্যু এবং নিবেশিত ভাজক টিস্যু পড়লাম,
এইটাও কি রিপিট হয়েছে না? হয়েছে কিনা মুহিব? তাহলে একই প্রশ্ন বারবার আসবে, পরীক্ষায় গিয়ে দেখবে এটাই চলে আসছে। তাহলে বেস্ট প্রিপারেশন নিতে গেলে কোশ্চেন সলভ করতে হবে। তাহলে ওয়ান শটের একটা ভ্যালু আছে। তোমরা যারা করো না, চলে যাইতেছো, তোমরা ইউটিউবে দেখো মুহিব, এই যে দেখো এপিডার্মিস। ওকে, হোয়াট ইজ এপিডার্মিস? দেখো বন্ধুরা, এরকম লম্বা লম্বা কিছু কোষ আছে আয়তাকার। হ্যাঁ, তাহলে আমরা লিখব উদ্ভিদের উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বাইরে আয়তাকার, দিস ইজ প্যারেনকাইমা কোষ। বলো তো আয়তাকার কেন হয়েছে মুহিব, মনে আছে? গোল গোল দিলে অনেক কোষ লাগতো, আয়তাকার দেওয়ার কারণে দেখো অল্প কোষ দিয়ে তারা কভার করতে পারছে, তাই না? এই জন্য। তো যাই হোক না কেন, হোয়াট ইজ এপিডার্মিস? এপিডার্মিস মানে হচ্ছে বহিত্বক, উদ্ভিদের বিভিন্ন অংশের বাইরে আয়তাকার প্যারেনকাইমা কোষের আবরণ, আয়তাকার প্যারেনকাইমা কোষের আবরণ। ঠিক আছে? আচ্ছা, টেরিসের পরিবহন কলাগুচ্ছকে হ্যাড্রোসেন্ট্রিক বলার কারণ কি? প্রিয় স্টুডেন্ট, হ্যাড্রো শব্দের অর্থ হচ্ছে ভেতরে জাইলেম থাকে। আমি কি ঠিক বলছি? বইয়ের ভেতর থেকে একটু যায় আসি। এই যে দেখো হ্যাড্রোসেন্ট্রিক, হ্যাড্রো মানে হচ্ছে পানি পরিবহনকারী। যারা পানি পরিবহনকারী কারা? জাইলেম। দেখছো, হ্যাড্রো মানে পানি পরিবহনকারী যারা, তারা জাইলেম। তাহলে জাইলেম গুলা বা পানি পরিবহন গুলা মাঝখানে থাকে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে টেরিসের ভাস্কুলার বান্ডলকে হ্যাড্রোসেন্ট্রিক বলা হয় কেন, তোমরা বলবা হ্যাড্রোসেন্ট্রিক অর্থ হলো জাইলেম মাঝখানে থাকবে। তাহলে ফ্লোয়েম কোথায় থাকবে? বাইরে থাকবে না? ফ্লোয়েম কোথায় থাকবে? বাইরে। তাহলে জাইলেম বা পানি পরিবহনকারীগুলো থাকবে মাঝখানে। দ্যাট ইজ কল হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, উদ্দীপকের ডি যে উদ্ভিদাংশকে নির্দেশ করে তার অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকের ডি, আচ্ছা এই যে দেখো তো, এটা কেন্দ্র না মুহিব? তাহলে কেন্দ্র থেকে দেখো তো ভাস্কুলার বান্ডল গুলো কি প্রস্থ বরাবর আছে না? আছে কিনা মুহিব? প্রস্থ বরাবর আছে কিনা? ব্যাসার্ধ বরাবর কিনা? ব্যাসার্ধ বরাবর। ব্যাসার্ধ বরাবর মানে কি? রেডিয়াল না? রেডিয়াল বিন্যাস না? রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। ঠিক আছে, তো রেডিয়াসের আবার বাংলা আছে অরিয়। ওরিও, কেন্দ্র থেকে পরিধি বরাবর, দ্যাট ইজ কল্ড ওরিও বা রেডিয়াল ভাস্কুলার বান্ডলের বিন্যাস। ঠিক আছে, তোমাদের আমি ওরিও ভাস্কুলার বান্ডল কেমনে মনে রাখার নিয়ম শিখাইছি মুহিব? আরে বাপ রে, মুহিব ভাইয়ের সব মনে আছে, অপুর মা, তাই না? এই দেখো ওরিও ভাস্কুলার বান্ডল, দিস ইজ কল ওরিও। পু মানে হলো পুষ্পক উদ্ভিদ, একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদগুলোর কথা বা এনজিওস্পার্মের কথা বলতেছে, বুঝছো মুহিব? আর মা মানে কি? মূল। তাহলে বলো তো মূলে ওরিও থাকে, চাইছে কি? ডি। ডি মানে এইটা থাকে এমন উদ্ভিদ, মানে হচ্ছে একবীজপত্রী বা দ্বিবীজপত্রীর এখন কি দেখাইতে হবে? মূলের অন্তর্গঠন দেখাইতে হবে। বন্ধুরা এখন কি দেখাইতে হবে বলো তো? মূলের অন্তর্গঠনের ছবিটা তোমাদের অ্যাড করে দেখাইতে হবে। আমি তোমাদের একটু ছবিটা দেখাই, তোমরা নিজেরা অ্যাড করতে পারবা। ওকে, কাণ্ড, কাণ্ড, এগুলো দীর্ঘদিন না পড়লে হুট করে এক ক্লাসের মধ্যে তো এগুলো বোঝানো যায় না বাবা। তারপরে আমি ম্যাক্সিমাম তোমাদের ট্রাই করতেছি, তোমরা পারবা ইনশাল্লাহ। আমি তোমাদের, বাদ দাও, আমি তোমাদের আর্ট করে দেখাই। হ্যাঁ, ট্রিক শেখাবো। হ্যাঁ, আর্ট করার সময় কিছু ট্রিক শেখাবো, এগুলো মনে রাখবা। তাহলে আমরা মূল দেখব, ঠিক আছে?
কারণ আমরা অরীয় বিন্যাস দেখতেছি। ঠিক আছে, তাহলে মূলের ছবিটা আমরা আগে অ্যাড করি। ঠিক আছে মুহিব, দিলাম। দেখো মোটামুটি মূলের কিন্তু ছবিটা এখন আর্ট করার মতো পর্যায়ে আমরা চলে গেছি। আমাদের 3টা বৃত্ত দিতে হবে, একটু স্পেস রেখে একটা বৃত্ত, আর অল্প একটু পরে আরেকটা বৃত্ত, মাঝখানে একটা স্পেস রাখতে হবে। বন্ধুরা তোমাদের আমি প্রথম যে জিনিসটা বলবো সেটা হলো, তোমরা একটা এপিডার্মিস দিবা কিনা বলো, আয়তাকার একটা এপিডার্মিস দিবা কিনা? তাহলে আমি এটা এরকম করে দ্রুত দিয়ে দিই। হ্যাঁ, তাহলে তোমরা প্রথমে এপিডার্মিস অঙ্কন করো। এপিডার্মিস ছাড়া কিন্তু কখনোই মূল কাণ্ড কিছুই হবে না। ঠিক আছে, তাহলে মনে রাখবা এইটাকে আমরা এপিডার্মিস না বলে এপিব্লেমা বলবো। কি বলবো? এপিব্লেমা। মনে রাখবা মূলের ক্ষেত্রে এপিডার্মিসকে আমরা এপিব্লেমা বলি। ডান? ঠিক আছে মুহিব, ডান। আচ্ছা বলো তো, মূল কি পানি শোষণ করে না মুহিব? পানি শোষণের জন্য তোমার হাতে আমি 2 ধরনের, এটা এক ধরনের আর এইটা আরেক ধরনের আমি হচ্ছে মূল লোম দিলাম। তুমি আমাকে বলো তো বেটার মূল লোম কোনটা? পানি শোষণের জন্য বেটার মূল লোম কোনটা? নিচেরটা। কেন? এই যে দেখো, পানি পাশে আসলে কোনো বাধা ছাড়া চলে আসবে না মুহিব। বাট এইটাতে কি হবে, দেখো পানি আসতেছে, এই দেখো একটা বাধা, আবার একটু পার হয়ে যাচ্ছে আবার বাধা, আবার একটু আগাচ্ছে আবার বাধা, আবার একটু আগাচ্ছে আবার বাধা, আবার একটু আগাচ্ছে আবার বাধা। তো বহু কোষী দেওয়া যাবে না মূলে। কয় কোষী দিতে হবে মুহিব? 1 কোষী মূললোম দিতে হবে। তাহলে আমরা এবার মূললোমের ছবি অঙ্কন করব। দেখো 1 কোষী মূললোম দিব। তাহলে মনে রাখবা এগুলো কিন্তু কনসেপ্ট। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখি মূল লোম। তুমি জানো বহু কোষী দিলে পানি তো আসতে বাধা পাইতোই, লবণ পরিশোষণটা আরো কঠিন হয়ে পড়তো, লবণ পার করা আরো কষ্ট। বুঝছো মুহিব? তাহলে মূললোম সবসময় কি হবে? 1 কোষী হবে, তাই না? মূললোম কয় কোষী হবে? 1 কোষী হবে। দেখো আমরা কিন্তু মোটামুটি মেজর জিনিসটা পড়ছি। এবার আমি তোমাদের কর্টেক্সের কথা বলবো। কি বলবো মুহিব? কর্টেক্স। তোমরা বলো তো এটা 1 2 3 4 5। ঠিক আছে মুহিব? তাহলে 1 2 3 4 5 6 কয় সারি কোষ এখানে দেখো তো? 1 সারি, 2 সারি, 3 সারি, 4 সারি, 5 সারি, 6 সারি, তাই না? আর যদি আমি এরকম করে 1 2 3, 1 2 3, তাহলে এখানে সারি কয়টা? 1টা 2টা 3টা, 3টা সারি না? তোমরা আমাকে বলো তো মূলের ক্ষেত্রে আমরা এইটা দিব নাকি অল্প সারি দিব? মোহেব, চিন্তা করে বলো তো, ওদের একটু চিন্তা সময় দিই। মূলের ক্ষেত্রে কয় সারি দিব? শোনো, 1 ক্লাসে যা শিখবা 2 বছরেও তা শিখতে পারবা না। বুঝতে পারছো? তাহলে 1 শট নিতেছি, 1 শটে পাবলিক নাই, ফিলস অড, খুবই খারাপ লাগে। বাট ওই যে আমি বলছি যে আমি শেষ করব, শুরুর দিকে তো অনেকই করলাম, শেষের দিকে আইসা আমি তো ছাড়তে পারি না। আমি যে কথা দিছি আমাকে তো শেষ করতে হবে, কারণ তোমাদের তো সামনে পরীক্ষা। অনেকে আবার কখনোই আমার কাছে পড়ো নাই, শেষ মোমেন্টে একটু দেখার জন্য হলেও আসছো। আচ্ছা, কেন আমরা বেশি দিব? একজন বলছে মুহিব, দেখো উদ্ভিদ খাদ্য জমা রাখে কোথায় বলো তো? মূলে না মুহিব? উদ্ভিদ খাদ্য জমা রাখে মূলে। তাহলে এই কোষগুলো যত বেশি দিব তত বেশি খাদ্য রাখতে পারবে, যত কম দিব খাদ্য তত কম রাখতে পারবে। বুঝতে পারছো? এখানে কিন্তু আকার বড় আকার ছোট দিয়ে বানাইতে হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু কাণ্ড হলে কিন্তু আরো ছোট হয়ে যাইতো। তাহলে কাণ্ডে যেহেতু খাবার জমা রাখে না, তাহলে কাণ্ডে অল্প সারি কর্টেক্স থাকবে। মূলে তাহলে কর্টেক্স কত সারি হবে? বহু সারি কর্টেক্স হবে। বুঝতে পারছো? এখানে দেখো অনেকগুলো সারি দিছি আমরা। কারণ কি? কর্টেক্সের যত বেশি কোষ হবে খাদ্য বেশি জমা রাখবে। উদ্ভিদ তো কোথায় খাদ্য জমা রাখে? মূলে। তাহলে মূলের কর্টেক্স বহু সারি। দিলাম আমার মতো করে। হ্যাঁ, তোমরা কিন্তু এইরকম করে দিবা, স্পেস এই যে এরকম করে সুন্দর করে দিবা। আমার তো আর অত সময় নাই, যে কারণে আমি দ্রুত শেষ করতেছি। তোমরা কিন্তু এই যে এরকম করে দিবা, ঠিক আছে?
আমি অবশ্য লিখে দিব যে আমরা কি করলাম এখানে। মেয়েরা খুব সুন্দর ছবি অ্যাড করতে পারে, মেয়েরা এই 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 ইয়াটা ব্যবহার করবো। হ্যাঁ, এই যে লিখলাম কর্টেক্স, এখানে লিখবো কি বহুসারী। ঠিক আছে, আমি কনসেপ্টগুলো কিন্তু এখানে লিখে দিচ্ছি যেন পরে কাজে লাগে। এটা কি ছিল? কাণ্ড ক্ষেত্রে আমরা এপিডার্মিস বলি, কাণ্ডের ক্ষেত্রে আমরা কি বলি? এপিডার্মিস। কিন্তু মূলে গেলে এটা কি বলবো? ঠিক আছে মহিম? আচ্ছা, কর্টেক্স শেষ। বন্ধুরা তোমাদের কি মনে আছে আমি যেখানে কিছু কোষ দিছিলাম, মনে আছে? পিপা আকৃতির এন্ডোডার্মিস, এই যে আগের লেকচারটাতে পড়াইলাম, মনে আছে মহিম? আরে বাদ পড়াইলাম আমি, ক্যাসপেরিয়ান স্ট্রিপ পড়াইলাম না, প্যাসেজ কোষ পড়াইলাম না? পিপা আকৃতির কোষ দাও। হ্যাঁ, পিপা আকৃতি কোষের কিন্তু আকার আকৃতি কিন্তু দিতে হবে। যদি বোঝো তাইলেই দিতে পারবা, না বুঝলে তো সবগুলো সেম করে রাখবা। এখানে পিপা আকৃতির হওয়ার একটা বড় কারণ আছে, বুঝছো? লম্বা কোষকে চাপ দিয়ে দিয়ে দেখো পিপা হয়ে গেছে। এটা একটা কোষ, এটা একটা কোষ। তুমি বলো তো যখন ছোট জায়গায় থাকবে তখন এই কোষগুলো কি এই পাশটা বাঁকা হবে, এই পাশটা বাঁকা হবে না মুহিম? এই কোষটার ক্ষেত্রে কি এই বাঁকা হবে, এই কোষটা বাঁকা হবে, ঠিক কিনা? তাহলে এগুলো পিপা আকৃতির। তাহলে আমরা একটু বুঝলাম যে দিস অ্যান্ডোডার্মিস, কিন্তু কথা তো শেষ হয় নাই। আমরা পড়তেছি কি? মূল। মূলে ধরুন পানি ঢুকবে, পানি ঢুকে জলাবদ্ধতা তৈরি হবে। তাহলে আমরা কি করব বলো? এখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ দিব না? তাহলে আমরা এখানে লিখি অ্যান্ডোডার্মিস ক্যাসপেরিয়ান স্ট্রিপ যুক্ত। দেখছো কিছুক্ষণ আগে যে ক্লাসগুলো করলা, আলটিমেটলি এগুলাই কিন্তু বিভিন্ন পারপাসে গিয়ে বিভিন্ন সময় ব্যবহার করতেছি। প্রিয় স্টুডেন্ট, এরপর থাকবে পেরিসাইকেল। কি থাকবে মুহিম? পেরিসাইকেল। এই যে দেখো, দিস ইজ পেরিসাইকেল। পেরিসাইকেল। বলো তো কেন এটাকে সাইকেল বলে, কেন পেরি বলে? পেরি মানে চারপাশে থাকে, ভাস্কুলার বান্ডলগুলো থাকলে তার চারপাশে আছে, এই জন্য পেরি। সাইকেল মানে দেখো সাইকেলের মতো হয়ে আছে না মুহিম? এই কালারটা চেঞ্জ করে দিলেও পারতাম মুহিম, আমি পারতাম কি না? দিস ইজ পেরিসাইকেল। ঠিক আছে মুহিম? এখন দেখো আসল যে জিনিসটা সেটা দেখো, মূলে ওরিও, তাই না? জাইলেম, এটা কেন্দ্র যদি হয় দেখো কেন্দ্রের সাথে পরিধি বরাবর আছে, আছে কি না মুহিম? ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম দিয়ে দিলাম। তাহলে দেখো কেন্দ্রের সাথে পরিধি 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 বরাবর আছে, ওরিও ভাস্কুলার বান্ডল, তাই না মুহিম? ঠিক কিনা? এখন এগুলো যখন আমরা দিয়ে ফেললাম তখন আমাদের এগুলোতে কোষ দিতে হবে, বিভিন্ন ধরনের কোষ। এই কোষগুলো যেহেতু মাঝখানে থাকে, বুঝছো, এই কোষগুলোর নাম কিন্তু মজ্জা রশ্মি, সরি মজ্জা, মজ্জা কোষ। কি কোষ মুহিম? মজ্জা কোষ। দিস আর, ঠিক আছে? তাহলে এই কোষগুলোর নাম দিলাম আমি মজ্জা এলাকা। আর দেখো এইটার এইটার মাঝখানে যে আসছে না এই কোষগুলো, মজ্জার কোষগুলো, এগুলোকে কিন্তু রশ্মি বলা হয়, মজ্জা রশ্মি। চিপা দিয়ে সরু সরু হয়ে আছে আলোক রশ্মির মতো। দেখো এখানে যদি আমরা একটা মোমবাতি রাখি তাহলে আলোক রশ্মিগুলো ছড়িয়ে যাবে না এইদিকে। তাহলে এইটার এটার মাঝখান দিয়ে সরু কোষগুলা, এইটা এটার মাঝখান দিয়ে সরু কোষগুলা, দিজার রশ্মি, মজ্জা রশ্মি। তাহলে আমরা এখানে এই যেগুলোর চেহারা দেখে বললাম মজ্জা রশ্মি। আচ্ছা বলো তো এগুলোর নাম কি? ওরিও ভাস্কুলার বান্ডল না?
চাইছে তো ওরিও। বলো তো কোনো ত্রুটি আছে? এটা একটা নিখুঁত ছবি, এটা একটা নিখুঁত ছবি, ঠিক আছে? কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা, এটা নাই, কি করব? কি বলছে 5 তারিখ, কিন্তু এই চ্যাপ্টার সিলেবাসে নাই, কি করব? কিছুই করা লাগবে না বাবা, ঘুমাও। যেটা নাই এটা আগে থেকে পড়ার দরকার কি? আমার ব্যক্তিগত একটা আইডিওলজি ছিল, আমি সব সময় ধরা যাক কালকে পরীক্ষা, তাহলে পরীক্ষার জন্য পড়াশোনা করতাম, তখন সিরিয়াসনেস থাকতো। 15 দিন পরে কি হবে না হবে ওইটার জন্য আমি আগে থেকে পড়ে রাখতাম না। আমি জানি যে বেশিরভাগই আমার মতোই, আসলে দেখা যাবে, তাই না? হ্যাঁ, কালকে পরীক্ষা, 2 দিন পর পরীক্ষা, এটার জন্য সিরিয়াস নিয়ে পড়াশোনা করো, দেখবা যে মোটামুটি সবই এক সময় শেষ হয়ে যায়। এত চিন্তা করা যাবে না। আর আল্লাহ দুনিয়ায় কিছু মানুষ পাঠাইছেই যাদের কাছে হলে এখনো পড়বো, 10 বছর পরে কি হবে বা 2 মাস পর কি এক্সাম হবে, ওটার জন্য পড়ালেখা করে রাখতেছে। তো তুমি যদি কখনো ম্যানেজ না করতে পারো পড়ালেখা, সব সময় এটাই করবা, সামনে কি ওইটাকে ফোকাস করে পড়াশোনা করবা। দ্যাটস এনাফ। প্রিয় স্টুডেন্ট, চিত্র কিন্তু এখনো শেষ হয় নাই, এখানে কি লিখতে হবে না? চিত্র মূলের প্রস্থচ্ছেদ। চিত্র কি লিখতে হবে? মূলের প্রস্থচ্ছেদ, তাই না বন্ধুরা? তাহলে আমাদের পড়া শেষ, দেখছো মুহিব? এবার চলে আসি, উদ্দীপকে প্রদর্শিত এ বি সি এর মধ্যে মিল অমিলগুলো লেখো। এ বি সি, এখানে আমি মিল অমিল লেখাচ্ছি, দেখো এইটা কিন্তু সমপার্শ্বীয়, এটাও সমপার্শ্বীয়, কারণ এই পাশে ধরা যাক অনলি ফ্লোয়েম, এই পাশে অনলি ফ্লোয়েম, ঠিক আছে মুহিব? এই পাশে অনলি জাইলেম, এই পাশে অনলি জাইলেম। তোমরা বলবা 3টা ঘর করবা, এটার নাম কিন্তু হচ্ছে মুক্ত, কারণ কি মাঝখানে ক্যাম্বিয়াম আছে না, এটার নাম কিন্তু বদ্ধ। আর এটার নাম হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, বুঝছো? সমদ্বিপার্শ্বীয়। তো তোমরা পার্থক্য যখন করবা নিজের মনের মতো করে লিখবা, বাট আমি একটু শেখাই দিই। তোমরা লিখবা এটাতে জাইলেম ফ্লোয়েম, একদিকে জাইলেম একদিকে ফ্লোয়েম থাকে, লিখবা এটা লিখবা একদিকে জাইলেম একদিকে ফ্লোয়েম থাকে, কিন্তু এখানে লিখবা 2 দিকে এক ধরনের টিস্যু, মাঝখানে ভিন্ন ধরনের টিস্যু থাকে। 2 দিকে জাইলেম মাঝখানে ফ্লোয়েম, কিংবা 2 পাশে ফ্লোয়েম মাঝখানে জাইলেম, যেটা আছে বইয়ে আর কি, এটা লিখলা, বিন্যাসটা লিখলা, ঠিক আছে? এটাতে লিখলা যে ক্যাম্বিয়াম আছে, কি আছে মুহিম? এটাতেও লিখবা ক্যাম্বিয়াম আছে, আছে কি নাই তোমরা একটু বই থেকে দেখি, এটাতে কিন্তু ক্যাম্বিয়াম নাই, তাহলে বদ্ধটাতে ক্যাম্বিয়াম নাই, লিখলা, ঠিক আছে? তারপরে তারপরে যেটা, আমি উদাহরণে চলে যাই, আর আমরা বিস্তারিত না করি, উদাহরণে চলে যাই। উদাহরণে বলো তো, মুক্ত যখন হয় দোকানা দ্বিবীজপত্রীর কাণ্ড, বদ্ধ যখন হয় তখন একানা একবীজপত্রীর কাণ্ড। কিন্তু সমদ্বিপার্শ্বীয় কি? সমদ্বিপার্শ্বীয় কি, এটা কেমনে মনে রাখে? দেখো সমদ্বিপার্শ্বীয় ট্রিক, সমদ্বিপার্শ্বীয় কিভাবে মনে রাখে আমি একটু তোমাকে বলি। আচ্ছা, আমি আইদার ভালোর দিকে না হলে আমি খারাপের দিকে, আমি তো একদিকে আমার একটা থাকবো কিনা। যারা মাঝামাঝি থাকে তারা বিপজ্জনক আর কি, কারণ সে কার শত্রু কার বন্ধু কেউ জানে না। তাহলে দেখো সমানভাবে যারা 2 দিকে থাকে তারা কি ডাল ভাত, তাই না মুহিম? সব দিকেই যারা থাকে কারা হতে পারে? শশা, লাউ, এদের কথা হতে পারে না মুহিম? শশা দেখো পান্তা ভাতেও আছে, বিরিয়ানিতেও আছে, তাই না? বাংলাদেশি ফুডেও শশা আছে, ইন্ডিয়ান ফুডেও শশা আছে, চাইনিজ ফুডেও শশা আছে, আছে কিনা ইউরোপিয়ান ফুডেও শশা আছে। তাহলে সমানভাবে এদিকে ওদিকেও সবখানে যারা থাকে দে আর সমদ্বিপার্শ্বীয়। মনে রাখা সহজ না এটা? সমদ্বি মানে কি? সমানভাবে এদিকে থাকবো ওদিকেও থাকবো, দ্যাট মিনস শশা ধরা যাক, ঠিক কিনা? শশা আসলে লাউ কথাটা আসেই। বইয়ের মধ্যে একটু দেখিও তো শশা লাউ আছে নাকি অন্য কিছু দেওয়া আছে, বাট শশা লাউ আচ্ছা বই আমি নিজে বের করতেছি। তাহলে আমার ভাস্কুলার বান্ডল নিয়ে আর কোনো প্রশ্নই নাই মুহিব। দেখো বদ্ধটার কথা আমরা পড়ে ফেলছি, একা একবীজপত্রী কাণ্ড। মুক্তটা আমরা পড়ে ফেলছি, দোকা দ্বিবীজপত্রী কাণ্ড। ওরিয়াটা পড়ে ফেলছি আমরা, কি অপুরমা। বাকি রইল সমদ্বি, 2 দিকে যারা থাকে। এই যে দেখো এখানে লেখা আছে মনে হয়, এই দেখো শশা, শশা আসলে লাউ আসে, কুমড়াও তাহলে আসতেছে, একই তো, জংলায় ধরে, তাই না? 2 পাশে, এটা সব দিকে আসে, ঠিক আছে মুহিব?
তাহলে ট্রিক আমাদের শেষ। এখন আমাদের কিন্তু কোশ্চেনও শেষ হয়ে গেল। আর কয়টা কোশ্চেন আছে মুহিম? দুইটা আছে। এখানে আমরা চলে আসি। এক্স এক ধরনের টিস্যু যা ওয়াই টিস্যু সৃষ্টিতে অংশগ্রহণ করে, জেড এক ধরনের টিস্যু, এক ধরনের বান্ডল যা ওয়াই এর সমন্বয়ে গঠিত। ও মাই গড, কি প্রশ্ন করছে দেখি তোমরা পারো কিনা। এই সবার আগে চলে আসি আমরা স্টিলি। স্টিলি থেকে বেটার কোনো সংজ্ঞা কোনো বইয়ে আছে কিনা আমি একটু দেখাই তোমাদের। বেটার কোনো সংজ্ঞা আছে কিনা কোনো বইতে। সেম, আমি তো ওইটাই করি। স্টিলি, দেখি কোনো বইতে ভালো সংজ্ঞা পাওয়া যায় কিনা। মূলকাণ্ডের যে অঞ্চলে ভাস্কুলার বান্ডল বিন্যস্ত থাকে। এটা কার বই? এটা আলিম স্যারের বইটা খুবই ভালো বোটানিতে, বুঝছো? আমরা আলিম স্যারের বই পড়ি না। এইটা পাইছি আজমল স্যারের বই। স্টিলি কি বলা আছে দেখি কোথায়। ওই যে পরিবহন টিস্যুগুচ্ছ বা স্টিলি, কর্টেক্সে একাধিক পরিবহন টিস্যুগুচ্ছ দেখা যায়। এরা এটা না, এই যে এখানে আছে, প্রথমে আছে। অন্য বইয়ে কোথায় স্টিলি বলা আছে? আবুল হাসান স্যারের বই স্টিলি আমরা দেখবো না, আমার নিজের ভাল লাগে না এটা। এই যে এখানে স্টিলের কথা বলা আছে। স্পেশালি আর কোথাও স্টিলি আছে কিনা আমরা একটু দেখি। এখানে স্টিলি আছে, এই যে এখানে স্টিলি আছে। আচ্ছা, প্রথমটাতে চলে আসি। দেখো, মূলকাণ্ডের যে অঞ্চলে ভাস্কুলার টিস্যুতন্ত্র বিন্যস্ত থাকে, দ্যাট ইজ কল স্টিলি। পারবা তো নাকি? আমি একটু বলি তোমাদের কেন স্টিলি বলা হয় জানো? জাস্ট ফিল করো। স্টিলি মানে হলো স্টেম। স্টেমের বাংলা কি? কাণ্ড। তাহলে স্টিলি মানে কাণ্ড। কাণ্ড বলতে আসলে কি বোঝায়? যে জিনিসটা পুরো উদ্ভিদটাকে ধরে রাখে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেইটা বোঝাচ্ছে, বুঝছো? স্টিলি মানে তাহলে কি? কাণ্ড বা গুরুত্বপূর্ণ অংশটা। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাইরের দিকটা না, ভেতরের দিকটা। তাহলে স্টিলি বলতে আসলে গুরুত্বপূর্ণ ভেতরের দিকটা বোঝাচ্ছে। আর আমরা তো জানি ভেতরের দিকটাতে ভাস্কুলার বান্ডলগুলো থাকে, তাই না? তাহলে স্টিলি বলতে ওই ভাস্কুলার বান্ডলের এলাকাটা বলতেছে, বুঝছো মহিম? স্টিলি মানে স্টেম, স্টেম মানে কাণ্ড, কাণ্ড মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ মানে উদ্ভিদের ভাস্কুলার বান্ডলগুলো গুরুত্বপূর্ণ। কারণ জাইলেম ফ্লোয়েম ছাড়া তো তুমি একটা উদ্ভিদকে বাঁচাইতে পারবা না। বুঝছো তোমরা এবার হোয়াই দিস ইজ কল্ড স্টিলি? ওকে, আচ্ছা, তাহলে স্টিলির আমরা সংজ্ঞা জানলাম এখানে, শেষ। বুঝছো, পেরিসাইকেল থেকে ভেতরের অঞ্চলটার নামে আছে স্টিলি, বাইরেরটা আছে বহি স্টিলি। ত্বকীয় প্রচ্ছেদন বলতে কি বোঝায়? এটা অন্য চ্যাপ্টারের প্রশ্ন, এটা আমরা এখানে নাই। কি বলো মহিম? এই চ্যাপ্টারের প্রশ্ন এটা না, এটা অন্য চ্যাপ্টারে গিয়ে আমরা শিখবো। এক্স এর অবস্থান ভিত্তিক এক্স, এক্স এর অবস্থান কোথায় মহিম? এখন তোমার এক্স আছে? আছে? এক্স এর অবস্থান কোথায়? নোয়াখালী? বরিশাল? তাহলে রংপুর? মানে তুমি তোমার বউরেও এক্স বলতেছো? এক্স প্রেমিকা, বর্তমান বউ? আরে সাবাস। অবস্থান ভিত্তিক যেই না বলছে, বুঝছো, আমরা কিন্তু ধরেই নিছি এটা ভাজক টিস্যু। মাঝে মাঝে উদ্দীপক পড়তে তোমার প্রবলেম হবে, তুমি ধরতে পারবা না, তখন তুমি কোশ্চেনের আনসার, কোশ্চেন দেখবা, তখন বুঝবা আচ্ছা ওখানে কি বলতেছে। তাহলে এক্স এর অবস্থান ভিত্তিক শ্রেণীবিন্যাস ওয়াই টিস্যুকে সৃষ্টি করে, তাহলে এটা ভাজক টিস্যু দেই আগে, আপাতত দেই ভাজক টিস্যু। যা ওয়াই টিস্যু সৃষ্টিতে অংশগ্রহণ করে, স্থায়ী টিস্যু দিলাম। জেড এক ধরনের বান্ডল যা ওয়াই এর সমন্বয়ে গঠিত। আচ্ছা, জেড মানে হচ্ছে এক ধরনের বান্ডল, ভাস্কুলার বান্ডল যা ওয়াই এর সমন্বয়। ওয়াই মানে হচ্ছে স্থায়ী টিস্যু। আমরা জানি ভাস্কুলার বান্ডল এক ধরনের স্থায়ী টিস্যু। আচ্ছা, হইল কি না বলো তো মুহিম? হইছে। লাস্টেরটা চলে আসি, মূল কাণ্ড শনাক্তকরণে জেড বা ভাস্কুলার বান্ডলের ভূমিকা, তাই না? এক্স এর অবস্থান বলতে আমরা ভাজক টিস্যুর কথা বলতেছি। বন্ধুরা বলো তো, এটা আবার রিপিট হয়েছে না? শীর্ষক ভাজক টিস্যু, নিবেশিত ভাজক বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু, ল্যাটেরাল বা পার্শ্বীয় ভাজক টিস্যু, রিপিট পড়ছি আমরা আজকে।
লাস্ট এটা চলে আসি, মূল এবং কাণ্ড শনাক্তকরণে জেডের ভূমিকা। বলতো ভাস্কুলার বান্ডলগুলো কি আমরা মূল এবং কাণ্ড শনাক্তকরণে ব্যবহার করি না? তাহলে এবার আমরা দেখি, তোমরা লিখবা এখানে যে মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল মনে আছে অপর মা। তাহলে একটা কাজ করবা, এরকম করে দিয়ে দিবা, এইভাবে থাকে না ওরিও, শেষ। কাণ্ড, কাণ্ডের ক্ষেত্রে তোমরা লিখবা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। তোমরা জানো একবীজপত্রী মানে কি মুহিব? একবীজপত্রী মানে হচ্ছে একা বদ্ধ। তাহলে এইরকম করবা, এদিকে জাইলেম দিবা, এদিকে ফ্লোয়েম দিবা। তাহলে আমরা বলবো যে একবীজপত্রীর কাণ্ডে একদিকে জাইলেম একদিকে ফ্লোয়েম পাই, মাঝখানে কোনো কি নাই, কেমিয়াম নেই। তোমাদের আমি একটা কথা বলছিলাম মনে আছে, কেমিয়াম মানে বাংলায় কি? ভাজক টিস্যু বলা যেতে পারে, তাই না? তোমরা বলো তো ধান গাছের কাণ্ডে যদি ভাজক টিস্যু থাকতো ধান গাছ মোটা হতো না? ধান গাছের কাণ্ডে যদি ক্যাম্বিয়াম বা ভাজক টিস্যু থাকতো ধান গাছ মোটা হতো না? ধান গাছে কাঠ হইতো। কিন্তু ধান গাছের টার্গেট কি? আমি পৃথিবীতে আসছি 2 মাস 3 মাস থাকবো, ধান দিব, দিয়ে চলে যাব, আমার কি মোটা হওয়ার টাইম আছে? বুঝছো কেন একবীজপত্রীর কাণ্ডে ক্যাম্বিয়াম থাকে না? ক্যাম্বিয়াম না থাকার কারণে এরা কি হয়? বদ্ধ, বদ্ধ হয়। ঠিক আছে। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দেখো আম গাছ, আম গাছের ক্ষেত্রে তাহলে কি ভাজক টিস্যু থাকবে না? এখানে এদিকে জাইলেম এদিকে ফ্লোয়েম, এই যে দেখো মাঝখানে ক্যাম্বিয়াম। তাহলে এটার নাম কি বলো তো? মুক্ত না? তাহলে এই কথাগুলোই তোমরা বলবা। দেখো এটাও কি রিপিট হয়েছে না? আজকের ক্লাসে আমরা যা দেখলাম সবই কি বিভিন্নভাবে রিপিট হচ্ছে। তাহলে ভাস্কুলার বান্ডল, শোনো সিকিউ এর জন্য এই কাজটা সবসময় করবে। একটা হলো ভাজক টিস্যু শ্রেণী বিভাগ, ভাজক টিস্যু। 2 নম্বর হচ্ছে আরেকটা কি বলবো তোমরা? ভাস্কুলার বান্ডল। এই দুইটা না পড়া পরীক্ষার হলে যাবে না 100%। ঠিক আছে মুহিম? আচ্ছা, তো আমরা মোটামুটি পড়ে ফেলছি মুহিম। আর কোনো আছে নাকি? আরো আছে। ব্যবহারিক ক্লাসে ছাত্রছাত্রীরা নমুনা কয়ের ভূনিম্নস্থ শোষক অঙ্গ আর ক্ষয়ের পাতা বহনকারী বায়বীয় অঙ্গের প্রস্থচ্ছেদ, এই শোনো চমকপ্রদ তথ্য পেল। বায়বীয় অঙ্গ বলতে কিন্তু কাণ্ড বোঝায়, যারা বায়ুমণ্ডলে থাকে। ভূনিম্নস্থ শোষক অঙ্গ বলতে মূল বোঝাচ্ছে, তাই না? তাহলে বলো তো উভয় ক্ষেত্রে তারা চমকপ্রদ তথ্য পেল, তার মানে কি? মূল কাণ্ডের পার্থক্য না? মূল ভার্সেস কাণ্ড। তোমরা কি জানো এইটা আমি তোমাদের এখনই পড়াই ফেলতে পারি? আগে এই যে চিত্রটা পড়ছিলাম এই চিত্র থেকে তোমাকে আমি বলে দিতে পারি। বলো তো এটা কিসের ছবি ছিল? মূল ওরিও। তাহলে বলতো মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য যদি করি তাহলে এইটা থেকে শুরু করবো না, ধীরে ধীরে কেন্দ্রে আসবো না? তাহলে বলো মূলের ক্ষেত্রে মূল লোম থাকবে এককোষী, কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডরোম বহুকোষী। তারপর চলে আসি মূলের ক্ষেত্রে এপিডার্মিস থাকবে। এপিডার্মিসে মূলের ক্ষেত্রে কিউটিকল থাকবে না। কি থাকবে না মুহিব? কিউটিকল থাকবে না। কারণ কিউটিকল থাকলে কি মুহিব হবে? মূল পানি শোষণ করতে পারবে না, তাই না? কিউটিকল পানি বিদ্বেষী না? তাহলে কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিসে কিউটিকল থাকবে, হইল না? তাহলে আমরা দেখো মূল দুইটা জিনিস পড়ে ফেললাম মূল এবং কাণ্ডের মধ্যে। আবার বলি, মূলের পানি শোষণের জন্য মূল লোম এককোষী, কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডরোম বহুকোষী। মূলের ক্ষেত্রে মূলের চারপাশে এপিডার্মিসে কিউটিকল দেওয়া যাবে না, তাহলে পানি ঢুকবে না। কাণ্ডের ক্ষেত্রে চারপাশে কিউটিকল দিতে হবে, তাই না? শেষ। এবার দেখো মূলের ক্ষেত্রে কিন্তু এখানে হাইপোডার্মিস নেই, এর নিচে আরো একটা লেয়ার থাকার কথা, এটা নাই। কারণ হাইপোডার্মিস থাকলে আবার পানি ঢুকতেই পারবে না, পানি চলে যাবে। তাহলে বলো তো কাণ্ডের ক্ষেত্রে এর নিচে কি হাইপোডার্মিসের একটা লেয়ার থাকবে না? এখানে থাকবে। কাণ্ডের ক্ষেত্রে হাইপোডার্মিস থাকলে কি হবে জানো মুহিব? কাণ্ডটা আরেকটু শক্ত হবে। পড়াইছি না আমি? ধান গাছে থাকে স্ক্লেরেন কাইমা, আম গাছে থাকে কোলেন কাইমা। ঠিক আছে, তোমরা তাহলে আমার এই যে ফ্রি ভিডিওগুলো যেগুলো আছে ইউটিউবে তোমরা ওই জায়গাটা দেখে নিবা, বাট আমি এখানেই বলে দিচ্ছি। তাহলে এবার বলো হাইপোডার্মিস হচ্ছে এক্সট্রা মানে শক্ত লেয়ার। তাহলে মূলে কি তুমি এই লেয়ারটা দিতে পারবা? হাইপোডার্মিস দিতে পারবা? দিলে পানি ঢুকবে না। তাহলে মূলে হাইপোডার্মিস থাকবে না,
কাণ্ডে হাইপোটারমিস থাকবে। ডান। এবার চলে আসো এই যে এই জিনিসটা, এটা তো আমি পড়াইছি, বলো তো মূলের ক্ষেত্রে কর্টেক্স এক স্তর না বহু স্তর? মূলের ক্ষেত্রে বহু স্তর, খাদ্য বেশি জমা রাখতে হবে। তাহলে কাণ্ডের ক্ষেত্রে কর্টেক্স অল্প স্তর। ডান। এবার চলে আসি মূলের ক্ষেত্রে, এর বাইরে কি ক্যাসপেরিয়ান স্ট্রিপযুক্ত অন্তঃত্বক থাকবে না? তাহলে কাণ্ডে কি ক্যাসপেরিয়ান স্ট্রিপের দরকার আছে? পানি আসবে, ওটা বাধা তো দরকার আছে কাণ্ডে? কাণ্ডে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকবে না। ডান। এবার চলে আসি পেরিসাইকেল দুইটাতেই থাকবে, দুইটাতেই পেরিসাইকেল থাকবে। বাট একটা জিনিস আমি তোমাদের বলি, বলো তো মূলের পেরিসাইকেলটা এক স্তর যদি দিই তাহলে পানি আসা সহজ না? পানিকে তো অলরেডি আমরা যেখানে বাধা দিই মূলে, তাহলে মূলে যদি আমরা এই যে পেরিসাইকেলটা আরো এক্সট্রা লেয়ার দিই তাহলে কিন্তু পানি আর আসতেই পারবে না ভেতরের দিকে। তাহলে মূলে মনে রাখবা পেরিসাইকেল এক স্তর, কাণ্ডে যদি আমরা পেরিসাইকেলটা একাধিক স্তর দিই সুবিধা কি, কাণ্ডটা আরো শক্ত হবে। ঠিক আছে। এবার চলে আসে ভাস্কুলার বান্ডল। মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল কি অরীয়, কাণ্ডের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল তাহলে কি হবে, একবীজপত্রীর ক্ষেত্রে বদ্ধ, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে মুক্ত। বন্ধুরা বুঝেছো? বলো তো মূল এবং কাণ্ডের পার্থক্য কি এই ছবি থেকেই পড়ে ফেলা সম্ভব না? মুহেব বলো বুঝছো কিনা? ওরা কি কমেন্ট করতেছে মুহেব? নাই না? ঠিক আছে মুহেব, তাহলে আমরা পার্থক্য পাইলাম তাই না? ক্ষয়ের ভাস্কুলার বান্ডলের বর্ণনা দাও। খ মানে কি মুহিব? কাণ্ডে, কাণ্ডের ভাস্কুলার বান্ডল তো মনে আছে তাই না? এক এবং দ্বিবীজপত্রী, একবীজপত্রী একা মানে কি মুহিব? বদ্ধটা দিব আমরা এই যে এইরকম দিয়ে একদিকে জাইলাম একদিকে ফ্লোয়েম দিব। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে আমরা দিব মুক্ত, একদিকে জাইলাম একদিকে ফ্লোয়েম, মাঝখানে কি ক্যাম্বিয়াম না? তুমি খেয়াল করছো সব সময় একই জায়গা থেকে প্রশ্ন আসতেছে, ভাস্কুলার বান্ডল নাহলে ভাজক টিস্যু, তাই না? এই যে দেখো পেরিব্লেম কি, পেরিব্লেম অ্যাকচুয়ালি ভাজক টিস্যু, এক ধরনের ভাজক টিস্যু যেখান থেকে গ্রাউন্ড টিস্যু জন্ম নেয়। তৈরি হয়, এটা একবার আমি লিখে দিলাম, এক দুইবার দেখো। সরল টিস্যুর কাজ কি? সরল টিস্যু বলতে কিন্তু হচ্ছে ওই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার কথা বলছে, বুঝছো? তো তোমরা সরল টিস্যুর কাজগুলো এখানে লিখবা, সহজ আছে। প্যারেনকাইমা আবরণ তৈরি করে, প্যারেনকাইমা কোষগুলো সালোক সংশ্লেষণ করে, কারণ প্যারেনকাইমাগুলো জীবিত, খাদ্য সঞ্চয় করে, খাদ্য পাঠায় দেয়। কোলেনকাইমাগুলো একটু দৃঢ়তা দেয়, স্ক্লেরেনকাইমাগুলো আরো বেশি দৃঢ়তা দেয়। এই তো মুহিম, শেষ আমাদের কিন্তু শেষ। এখন আমরা চলে আসবো এমসিকিউ। ঠিক আছে, তোমরা কি আমাকে একটা ব্রেক নিতে দিবা? গলার 12টা বেজে গেছে, আমি এত জোরে কথা বলি না। মুহিব তোমরা কি চাও আমি একটা ছোট ব্রেক নেই? ব্রেকের পর তো কাউরেই পাওয়া যাবে না, যে অবস্থা এদের। মুহিব ব্রেক নিলাম, হ্যাঁ? ব্যাট বাই করো, ক্রিকেট খেলবো। বাংলাদেশের যে অবস্থা, পরের বছর মনে হয় আমাকে জাতীয় টিমে যাইতে হবে।
রিটেনশন রেট তো খুবই ভালো, অল্প কজন ছিল, অল্প কজনই আছে, ভেরি গুড। সৃষ্টিকর্তা তোমাদের উত্তম প্রতিদান দান করুক, আমিন। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? দেখো ভাজক টিস্যুর একটা কথা মনে রাখবা, এই কনসেপ্টটা যদি কাজ করে না, মোহিব ভূতের আসর পড়ছে। হাত দিও না, সরো, একটু সময় দাও আমাকে। হ্যাঁ, হয়েছে, ওকে। শোনো, সবসময় মনে রাখবা ভাজক টিস্যু যখনই প্রকারভেদ চাইবে, চোখ বন্ধ করে সবসময় 3 ভাববা, ঠিক আছে? চোখ বন্ধ করে, উত্তর কি 3। যদি উৎপত্তি অনুসারে বলতো প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। যদি বলে অবস্থান অনুসারে শীর্ষক, নিবেশিত, পার্শ্বীয়। যদি বলে কোষ বিভাজনের তল অনুসারে রিব, তারপর হচ্ছে প্লেট এবং মাঝ ভাজক টিস্যু। যদি বলে কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম, ক্রাউন মেরিস্টেম। খেয়াল করে দেখো সবসময় 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? ভাজক টিস্যু প্রকার ভেদ মানেই হচ্ছে 3 ভাগে বিভক্ত, ঠিক আছে? এপিডার্মিসের এপিডার্মিসের অন্তর্ভুক্ত কোনটি? দেখো এপিডার্মিস মানে হচ্ছে বহিত্বক, তুমি নিজেই বুঝতে পারবা একটা বহিত্বকের অন্তর্ভুক্ত কোনটি। রক্ষী কোষ, ডেফিনেটলি এটা। হাইডাথোড, এটাও এপিডার্মিসে। ট্রাইকোম, এটাও। স্টোমাটা, এটাও। আচ্ছা চাইছে কি, এটা কি প্রশ্ন? তাহলে আমি এক কাজ করি, আমি একটা হচ্ছে মানে এই প্রশ্নটা কোথায় আছে একটু দেখি, তালাশে গিয়ে প্রশ্নটা সঠিক আছে না ভুল আছে। হ্যাঁ, একটু দেখি এপিডার্মিসের অন্তর্ভুক্ত, দেখি আসে কিনা। এপিডার্মিসের অন্তর্ভুক্ত, এই যে এখানে আসছে। কোষ বিভাজনের অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? এই যে দেখো এখানে আছে, এপিডার্মিসের অন্তর্ভুক্ত। 53 নম্বর কোশ্চেন। তাহলে কি যে চাইছে এখানে, এইটাই তো সমস্যা। তারা হাইডাথোড ছিদ্র, স্টোমাটা ছিদ্র, রক্ষী কোষ, এটা হচ্ছে এপিডার্মিসের কোষ। ট্রাইকোম, এটা হচ্ছে এপিডার্মিসের একটা হচ্ছে উপবৃদ্ধি, তাই না? তো তোমরা এটা বই থেকে দেখে নিবা, বইয়ে উত্তর কি দেওয়া আছে সেটা তোমরা দেখে নিবা। হ্যাঁ, এইটা আমি চালে যাইতে যাচ্ছি না, কারণ সবগুলো এপিডার্মিসের। এখন কি অনুযায়ী চাইছে হু নজ। ওকে, পরের কোশ্চেন। পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ? দেখো পাতা মানে হচ্ছে পাতলা না? পাতা কি পাতলা না? পাতলার ইংলিশ কি? ফ্ল্যাট। তুমি কি জানো ফ্ল্যাট আর হচ্ছে প্লেট এক কথা? যেমন ফ্ল্যাট ক্রিমি, প্ল্যাটি হেলমিনথিস। ফ্ল্যাট ক্রিমি, প্ল্যাটি হেলমিনথিস, তাহলে একই জিনিস। তাহলে বলো তো পাতা মানে কি? প্লেট, ঠিক আছে? কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়? আয়তন, আয়তন বৃদ্ধির জন্য দেখো ভাজক টিস্যু এগুলা তোমাকে 3 অক্ষ বরাবরই, মানে সব অক্ষ বরাবর তোমাকে বৃদ্ধি ঘটাইতে হবে, এদিক ওদিক ওদিক ওদিক। তার মানে মাঝ ভাজক টিস্যু। প্লেটের ক্ষেত্রে মনে রাখবা প্লেট সবসময় কিন্তু 2 তলে বৃদ্ধি পায়, ঠিক আছে? এইটা কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। রিব ভাজক টিস্যু কিন্তু হচ্ছে এই প্লেট ভাজক টিস্যু 1 তলে, রিব ভাজক টিস্যু হচ্ছে 2 তলে, দেখছো 2 তলে। আর মাঝ ভাজক টিস্যু হচ্ছে 3 তলে বৃদ্ধি ঘটায়। তাহলে আয়তন বৃদ্ধি মানে কি? সব দিকে বৃদ্ধি, তার মানে মাস। কাজ অনুসারে ভাজক টিস্যু, এই যে দেখো ভাজক টিস্যু যখন প্রকারভেদ বলবে, ট্রিক কি ছিল? 3। যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে। ত্বক, ত্বক মানে কি বলতো? ডার্মিস না? তাহলে বলো তো ডার্মিস আসে কোথা থেকে? প্রোটোডার্ম থেকে। নামের সাথে মিল আছে না? প্রোটোডার্ম, ঠিক আছে? প্রোটোডার্ম। তার উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তবু আমি তোমাকে এই জিনিসটা ব্যাখ্যা করি। প্রোটোডার্ম কিন্তু ভাজক টিস্যু, ছোট টিস্যু, বাচ্চা টিস্যু। এগুলো যখন বড় হয়ে যায়, স্থায়ী হয়ে যায়, তখন তাদেরকে বলা হয় ডার্মিস। তাহলে দেখছো নামের সাথে মিল আছে। ত্বক মানে ডার্মিস, ডার্মিস আসে প্রোটোডার্ম থেকে, ডার্ম থেকে।
মূলের ত্বককে কি বলে? আমি কিন্তু বলছিলাম যে ত্বক ত্বক দুই ধরনের, কাণ্ড বা পাতা, ফুল ফল যাই বলো না কেন সবার ক্ষেত্রে আমরা এটা কি বলি? এপিডার্মিস। বাট অনলি মূলের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি? এপিব্লেমা। মনে রাখবা, ব্লেমা শব্দের অর্থ অ্যাকচুয়ালি কাভার বা আবরণ। কিসের আবরণ জানো? পানির আবরণ। তাহলে বলো তো, মূলের ত্বকে কি পানির আবরণ একটা থাকে না? পানির একটা পাতলা লেয়ার থাকে না? মূলটা ভেজা থাকে না? এই জন্য কিন্তু ব্লেমা কথাটা আসছে। আর এই যে লেয়ারগুলো দেখো, সবারই কিউটিকল থাকে বাইরে, তাহলে পানির লেয়ার থাকে বাইরে, কিউটিকলের জন্য পানি আসতে পারে না কাছে। মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। যে ভাজক টিস্যুর কোষগুলো এক তলে বিভাজিত হয়, দেখো এটা তোমরা বারবার পাচ্ছ, ভাজক টিস্যু দুই তলে, এক তলে। এক তল মানে হলো প্লেট, দুই তল মানে হচ্ছে রিব, তিন তল মানে হচ্ছে মাস। তাহলে বলো তো, এক তলে বিভাজিত হয় প্লেট। পাতার ক্ষেত্রে এটা দেখা যায়। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ কি? মনে রাখবা, এটা যদি উদ্ভিদ হয়, প্রস্থচ্ছেদ হয়, এইটার নাম হলো এপিডার্মিস। এটা হলো এক নাম্বার। উদ্ভিদের কিন্তু এখানে তিন ধরনের কোষ পাবা। এখানে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল এটা হচ্ছে দুই নাম্বার। বাকি যারা থাকবে সবাই অ্যাকচুয়ালি হচ্ছে গ্রাউন্ড টিস্যুর অংশ। ঠিক আছে, তাহলে বলো তো, ফ্লোয়েম দুই নম্বরে যাচ্ছে না? মূল রোম এপিডার্মিসে যাচ্ছে না? ত্বক এপিডার্মিসে যাচ্ছে না? মজ্জা কি বাকিগুলোতে যাচ্ছে না? তাহলে মজ্জাটাই অ্যাকচুয়ালি আনসার। ঠিক আছে, এরা হচ্ছে গ্রাউন্ড টিস্যুর অংশ। তাহলে এপিডার্মিস বাদ দিলে, ভাস্কুলার বান্ডল বাদ দিলে, গ্রাউন্ড টিস্যু হচ্ছে তৃতীয় টিস্যু। সবাই মোটামুটি গ্রাউন্ড টিস্যুতেই পড়ে যাচ্ছে। মজ্জা। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়? বহুকোষী ট্রাইকোমকে নট এইটা, সম্ভবত হচ্ছে শল্ক, তবু আমি দেখি। হ্যাঁ, বহুকোষী ট্রাইকোম। হ্যাঁ, আমি একটু তোমাদের দেখাই। বহুকোষী ট্রাইকোম, দেখো প্রথমটাতেই পাবা বহুকোষী ট্রাইকোমকে বলা হয় গ্রন্থিরোম বা কোলেটার্স। ঠিক আছে, বহুকোষী বা, তাহলে আমি একটু দেখাই। দেখো কাণ্ড এই যে এরকম, এটা কিন্তু বহুকোষ। হ্যাঁ, এখানে অনেকগুলো কোষ থাকে। তাহলে দিস ইজ বহুকোষী এবং রোম বা ট্রাইকোম। আরেকটা জিনিস দেখো, রোম বা ট্রাইকোমটা যে পাতলা হয়, পাতলা হলে ওটাকে আমরা স্কেল বা শল্ক বলি। আমার গায়ে যে ধরা যাক এটা একটা আবরণ, এটা একটা স্কেল বা আবরণ, এটা পাতলা না? তাহলে শল্ক হলে এটাও, বাট এটা পাতলা। তাহলে এইটা আনসার। নিচের কোন উদ্ভিদের হাইডাথোড থাকে? শোনো, পানি পত্ররন্ধ্র থাকে, এগুলো যদি মনে রাখতে চাও তাহলে তুমি একটা জিনিস মনে রাখবা, পড়ালেখা না করে কি করবা? ঘাস কাটবা। ঘাস কাটো, তাই না? তাহলে বলতো, ঘাসতে ঘাস, কতে হচ্ছে কচু, টতে হচ্ছে টমেটো। উত্তর দেখো পাও কিনা। পানি পত্ররন্ধ্র মনে রাখবো, ঘাস কাটো দ্বারা। কচু আছে না? ওকে। নিচের কোনটিতে বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুইটি বিশেষ কোষ দিয়ে বেষ্টিত নিয়ন্ত্রিত ছিদ্রপথটি? নিয়ন্ত্রিত যখন ছিদ্রপথ হয়, ডেফিনেটলি দ্যাট ইজ পত্ররন্ধ্র। ইংলিশে এটাকে বলা হয় স্টোমাটা। ঠিক আছে, ত্বকে বা তলে থাকবে। তাহলে বলো তো, পানি পত্ররন্ধ্র হলে কি বলতো? এই জায়গাটাতে, এই জায়গাটায় পানি পত্ররন্ধ্র হলে কি বলতো? তাহলে উল্টা বলতো। পানি পত্ররন্ধ্র হলে বলতো ত্বকে না, কিনারায়, পাতার কিনারায় কিন্তু পানি পত্ররন্ধ্র থাকে। দুই নম্বর হচ্ছে নিয়ন্ত্রিত না বলতে বলতো অনিয়ন্ত্রিত রক্ষী কোষ।
তাই না? তাহলে বলো তো এটা কি আসলে? এটা হচ্ছে পত্ররন্ধ্রের কথা বলেছি। এখানে বলছে রাতের বেলায় খোলা থাকে। রাতের বেলায় কিন্তু পাথরকুচি খোলা থাকে। হ্যাঁ, পাথরকুচি কিন্তু মরুজ উদ্ভিদ। তো মরুভূমিতে দিনের বেলা খোলা রাখলে সব পানি হারিয়ে যাবে, উদ্ভিদ মারা যাবে। ইটস বেটার রাতের বেলা খোলা। এর একটা আরও একটা কারণ আছে, এখানে ক্যাম চক্র ঘটে, যে কারণে এটা রাতের বেলায় খোলে। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? দেখো, ইটস এ পাতা, ঠিক আছে? পাতাটাকে তুমি যদি এখানে এরকম করে আছে, এইভাবে দেখো তো, পাতা তুমি যদি এইভাবে দেখো, তাহলে দেখো উপরে একটা লেয়ার, নিচে আর একটা লেয়ার। তাহলে বলো তো এটা কি এপিডার্মিস না? এপিডার্মিস না? এই যে ধরো এখানে জাইলেম ফ্লোয়েম আছে, তাহলে বলো তো এটা ভাস্কুলার বান্ডল না? তাহলে আমরা জানি এপিডার্মিস হচ্ছে 1 নম্বর উপাদান, ভাস্কুলার বান্ডল হচ্ছে 2 নম্বর উপাদান। তাহলে বাকি যারা থাকবে এখানে সবাই কি গ্রাউন্ড টিস্যু না? সবাই কি গ্রাউন্ড টিস্যু না? তাহলে দেখো দুইটার মাঝখানে যে গ্রাউন্ড টিস্যুগুলো থাকে মুহিব, এটার একটা নাম হলো মেজোফিল। কি নাম? কেন বলে মেজোফিল জানো? ফিল মানে পাতা, তাহলে আমরা কি দেখতেছি? পাতা দেখতেছি। মেজো মানে মাঝখানে, তাহলে পাতার এই মাঝখানেগুলোকেই আমরা কি মেজোফিল বলবো না? মাঝখানেরগুলো কি গ্রাউন্ড টিস্যু না? তাহলে পাতার গ্রাউন্ড টিস্যু, দিস ইজ কল্ড মেজোফিল। এটা কিন্তু প্রশ্ন, এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসবে। এমনকি এটা সিকিউ এবং এমসিকিউ দুইটা আকারে আসবে, সিকিউ আকারেও কিন্তু আসবে। নিচের কোনটি অন্তঃস্টুলীয়? অন্তঃস্টিলীয় তোমরা তো জানো, স্টিলি বলতে অ্যাকচুয়ালি ভাস্কুলার বান্ডল যে এলাকায় আছে সেগুলোর কথা বলে। তাহলে বহিতক না, এটা উদ্ভিদ, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডল। তাহলে এই এলাকার কথা বলছে, তাই না? তাহলে কর্টেক্স তো এখানে, তাহলে স্টিলি কোনটা? এই জায়গাটা না স্টিলি? কর্টেক্স তো বাইরে, পরিচক্র আছে, অধোতক কিন্তু এই যে এখানে, অধোতক কিন্তু এখানে, তাহলে এটাও না। তাহলে এই জায়গায় কি কি আছে? পরিচক্র আছে, ভাস্কুলার বান্ডল আছে, মজ্জা, মজ্জারশ্মি আছে। তাহলে এইটা আনসার, পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি, ভাস্কুলার বান্ডল। লেপ্টোসেন্ট্রিক, এটা একটু মনে রাখার একটা আছে আর কি। মনে রাখবা ড্রাগে সারাক্ষণ লেপ্টে থাকে, বুঝছো? ড্রাগ নিয়ে সারাদিন ব্যস্ত, মনে থাকবে এটা। ড্রাগ আয় না, লেপ্টোসেন্ট্রিক, ঠিক আছে মুহিব? মনে রাখবা ড্রাগ নিয়ে লেপ্টে থাকে, সারাক্ষণ ড্রাগে লেপ্টে থাকে, ঠিক আছে? ড্রাগ আয় না, লেপ্টোসেন্ট্রিক। মুহিব এখানে আসো তো। ভাস্কুলার বান্ডলের সৃষ্টি হয় কোন ধরনের ভাজক টিস্যু থেকে? প্রিয় স্টুডেন্ট, তোমরা বলো তো এটা ভাস্কুলার বান্ডল না? এই যে এখানে ক্যাম্বিয়াম থাকে না, ক্যাম্বিয়াম না মুহিব? তাহলে বলতো ভাস্কুলার বান্ডলে যদি ক্যাম্বিয়াম আছে, তাহলে এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসবে? প্রো ক্যাম্বিয়াম থেকে আসবে না? নামের মিল আছে না? আছে কি না? ভাস্কুলার বান্ডলে ক্যাম্বিয়াম থাকে, তাহলে এরা স্থায়ী টিস্যু, তাহলে এদের ভাজক টিস্যুর নাম হচ্ছে প্রোক্যাম্বিয়াম, মিলে যাচ্ছে। কোনটিতে হ্যাড্রোসেন্ট্রিক থাকে? ঠিক আছে, হ্যাড্রোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিকের উদাহরণ হচ্ছে টেরিস, ঠিক আছে মুহিব? টেরিস, তোমাদের আমি এটা পড়াইছি না? তোমাদের আমি পড়াইছি না? একটা জিনিস মনে রাখবা, টেরিস, সিলাজিনেলা, লাইকোপোডিয়াম, এগুলো হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক। আমি এটা কিভাবে মনে রাখি তোমরা দেখো, জাইলেম মানে হচ্ছে জালিম। পাকিস্তান কি জালিম ছিল না? জালিম সরকার। তাহলে দেখো পাকিস্তান সুপার লিগ, পাকিস্তান সুপার লিগ কোন দেশে হচ্ছে? জালিম সরকারের দেশে হচ্ছে। তাহলে জালিম হচ্ছে পাকিস্তান সুপার লিগ, জালিম সরকারের দেশে পাকিস্তান সুপার লিগ চলছে। তাহলে বলো, পিতে টেরিস, এসতে সিলাজিনেলা, আর এলতে লাইকোপোডিয়াম। তাহলে এই তিনটা জালিম সরকার দিয়ে মনে রাখবা। পিএসএল, পাকিস্তান সুপার লিগ, ক্রিকেট খেলা চলতেছে পাকিস্তানে, পাকিস্তান মানে জাইলেম, জালিম। নিচের কোনটিতে জাইলেম এবং ফ্লোয়েম উভয় টিস্যু বিদ্যমান? ঠিক আছে, জাইলেম ফ্লোয়েম দুইটাই বিদ্যমান। দেখো জাইলেম, তোমরা সবাই জানো এটা, কোনো প্রবলেম নাই। তাহলে জাইলেমের ক্ষেত্রে দেখো ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, তাই না? আবার দেখো এখানে সিভ নল, সিভ টিউব, সিভ নল, সঙ্গী কোষ মানে হচ্ছে কম্প্যানিয়ন সেল, কম্প্যানিয়ন সেল, অ্যান্ড লাস্ট কি ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা।
তাহলে বলো তো এগুলো কি মিলছে না? জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে বলো তো এর ট্রাকিড আছে, ওর নাই, তাহলে এটা দুইজনের নাই। এর ভেসেল আছে, এর নাই, তাহলে ভেসেল এক দলের আছে। এর সিগনল আছে, জাইলেমে নাই, তাহলে এটাও নাই। কিন্তু ফাইবারটা দুই দলে আছে, জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। কুমড়া উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল মনে আছে মুহিব? শশা, কুমড়া, লাউ বলছিলাম না এরা দুই পক্ষে থাকে, শশা সব জায়গায় থাকে, সমদ্বি পার্শ্বীয়। মিলতেছে না মুহিব? তাহলে এরা পান্তার প্লেটেও আছে, এরা কোথায় আছে? বিরিয়ানির প্লেটেও আছে, তাই না? এরা বাঙালি ফুডেও আছে, বিদেশি ফুডেও এরা আছে। তাহলে সমদ্বিপার্শ্বীয় মনে রাখবা। বলতো ওরিওটা কি বলতো? মূলের ক্ষেত্রে, পুষ্পক উদ্ভিদের মূল, তাই না মুহিব? পরেরটাতে চলে আসে। আচ্ছা এটারটা মনে আছে না? লেপ্টোসেন্ট্রিক, ড্রাগে লেপ্টো থাকে, ড্রাকায় না। তাহলে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক মনে আছে? পাকিস্তান সুপার লিগ। আচ্ছা জাইলেম কেন্দ্রিকের দেখো এই যে আবার আসছে, দেখছো? জাইলেম কেন্দ্রিক, জালিম সরকার, পাকিস্তান সুপার লিগ। টেরিস, সিলাজিনালা, লাইকোপোডিয়াম। দেখো টেরিস এটা আছে, নট এইটা, নট এইটা, নট এইটা। মিলে যাচ্ছে না? তাহলে এই ট্রিকগুলো কাজে লাগাবা। কচুর মূলের ভাস্কুলার বান্ডল কোনটি? দেখো কচুর মূলের ভাস্কুলার বান্ডল খাইছে। কচু মহিব একবীজপত্রী না দ্বিবীজপত্রী? হ্যাঁ, আমরা তো সব পড়লাম, সব জানলাম, মহাভারত শেষ করে আইসা এখন তো আমরা পারতেছি না। এখানেই পাওয়া যাবে, দেখি কচু কিসের মধ্যে পড়ে। এই যে এখানে দেওয়া আছে, একটি কচু মূল। কচু কিন্তু দেখো একবীজপত্রী, তাহলে কচু হচ্ছে একবীজপত্রী। আমরা যাই আবার ওখানে। কচু মানে হচ্ছে একবীজপত্রী। মূলের কথা বলছে না? আমরা তো মনে আছে যে মূল মানে অপূর্মা, ওরিও না মুহিব? আচ্ছা এটা আছে, হ্যাঁ। স্পাইকলেট কিন্তু হচ্ছে ধান। স্পাইকলেট কি ধান? ধান মানে একবীজপত্রী। তাহলে বলো তো একবীজপত্রীতে মনে আছে না? একবীজপত্রীর কাণ্ড মনে আছে তো? মূল তো ওরিও, একবীজপত্রীর কাণ্ড মানে বদ্ধ না মুহিব? বদ্ধ প্লাস সমপার্শ্বীয়। মুক্তটাও কিন্তু সমপার্শ্বীয়। তাহলে বদ্ধ সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীর মধ্যে বদ্ধটা পড়তেছে। এখানে আছে নাকি দেখো তো? বদ্ধ, এই যে সংযুক্তটা আর কি। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কি? দেখো একবীজপত্রী মূল। আচ্ছা দেখো মূলত্বক কিউটিকল যুক্ত। মূলে তো কিউটিকল দেওয়াই যাবে না। অধতক অনুপস্থিত। হ্যাঁ, তুমি যদি উদ্ভিদের মূলে এই যে এখানে অধতক দাও তাহলে পানি ঢুকতে পারবে না। তাহলে এটা সঠিক না মুহিম? আমাদের আর ওদিকে যাইতে হচ্ছে না। তোমরা জানো মূলের ভাস্কুলার বান্ডল কি? অপূর্মা, তাই না মুহিব? শেষ। একবীজপত্রী মূলের অন্তর্গঠন দেখো, একবীজপত্রী মূল, ঠিক আছে? মূলে চলে আসি। দেখো মূলের বহিতকে কিউটিকল উপস্থিত না। মূলে কিউটিকল দেওয়া যাবে না, কিউটিকল দিলে মূলে পানি ঢুকবে না, কিউটিকল পানি বিদ্বেষী। অধতকে স্ক্লেনকাইমা টিস্যু আছে। মুহিব কাণ্ডে তুই স্ক্লেনকাইমা দিতে পারবে, দেখো কাণ্ডে এখানে স্ক্লেনকাইমা দিতে পারবি, উদ্ভিদ শক্ত হবে। কিন্তু মূলের ক্ষেত্রে এখানে স্ক্লেনকাইমা দিলে কিন্তু পানি ঢুকবে না, পানি বের হয়ে যাবে, মানে ঢুকতে পারবে না। তাহলে মূলের কথা বলছে, মূলের অধতক কোনোভাবে দেওয়া যাবে না। জাইলেম ভি বা ওয়াই আকৃতি একটু পরে আমরা দেখি। ভাস্কুলার বান্ডল ওরিও। মূল, ঠিক আছে না? মূল মানে কি? অপূর্মা। অপূর্মা দিয়ে দেখো কতগুলা হয়ে যাচ্ছে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। একবীজপত্রী কাণ্ড মনে আছে কি? একা, বদ্ধ, সংযুক্ত বা সমপার্শ্বীয়, তাই না? সব মিলতেছে না মুহিম? দেখো সংযুক্ত হলে কেম্বিয়াম থাকে না, এই যে এরকম, এদিকে জাইলাম, এদিকে ফ্লোয়েম, নো কেম্বিয়াম অ্যাট অল। তাহলে এটা ভুল। ফ্লোয়েম দ্বারা জাইলেম চতুর্দিকে বেষ্টিত থাকে না, এগুলো ফ্লোয়েম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক এখানে আলোচনায় আসবে না। জাইলেম এবং ফ্লোয়েম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে থাকে। জাইলেম এবং ফ্লোয়েম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে থাকে, এটা একটা, এটা কিন্তু এর থেকে জরুরি হচ্ছে অনেকটা ভি বা ওয়াই আকৃতি। তোমাদের আমি এই জিনিসটা দেখাই, বইয়ের মধ্যে দেওয়া আছে, দাঁড়াও। একবীজপত্রী কাণ্ড
তোমার দেওয়া আছে, আমি দেখাচ্ছি, একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই যে দেখো একবীজপত্রী কাণ্ড, ভি বা ওয়াই আকৃতি থাকে। হুম, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে আছে কিনা আমরা একটু দেখি এটা, তারপর আমি এটা এক্সপ্লেনেশন দিচ্ছি। কোথায় কি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কথাটা বলা আছে? এই যে এখান থেকে একবীজপত্রীর মূলে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কথা বলছে। তো আমি একটু দেখাই তোমাদের, দেখো মূলকে সবসময় পানি শোষণ করতে হয়। এই জন্য দেখো আমি যদি এখানে 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 কিছু রাখি মুহিম, একই ব্যাসার্ধেরা নেই, তাহলে আমি কম রাখতে পারবো। এটা আছে মূল, হ্যাঁ, কম রাখতে পারবো। তাহলে বেটার হলো এখানে যদি আরেকটা দেই, এখানে আরেকটা, এখানে আরেকটা, মানে আমরা ছবি তোলার সময় সামনে পেছনে করি না, তাহলে বেশি মানুষ রাখতে পারি না, তাহলে বললো তো এটা আরেকটা ব্যাসার্ধ না। তাহলে মূলে পানি শোষণ বেশি করতে হলে মূলের ভাস্কুলার বান্ডলগুলো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে রাখতে হবে, তাহলে মোর পানি শোষণ করতে পারবে। তোমরা জানো ধান গাছ অনেক পানি লাগে, পানি দিয়ে সেচ দিয়ে ধান তৈরি করতে হয়, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, মূলে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে থাকে, তাহলে কি হবে, বেশি ভাস্কুলার বান্ডল, বেশি পরিবহন, ঠিক আছে? তাহলে মূলে কাণ্ডের কথা বলছে, তার মানে এটাও কিন্তু ভুল, ঠিক আছে? কাণ্ডেরটা আমি বলি, উদ্ভিদের দেখো একবীজপত্রীর কাণ্ড, একবীজপত্রীর কাণ্ড কিন্তু ফাঁপা, এই যে এই জায়গাটায় কিছু নাই, তাই না? ধান গাছের এখানে ফাঁপা না মুহিম? এর ফলে যেটা হয় দেখো, এখানেও কিন্তু সেম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম এরকম করে থেকে যায় আর কি। তোমরা আমাকে বলো তো এগুলো কি ভি আকৃতির হলো না মুহিম, কিংবা এটা কি, এই দেখো এটা ওয়াই আকৃতির হলো কিনা? হ্যাঁ, তাহলে ভেতরে যদি না থাকে, এরা কাণ্ডের দিকে থাকে এবং কাণ্ডে আগে পিছে আগে পিছে আগে পিছে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধেই থাকে, এবং এরা ভি বা ওয়াই আকৃতির হয়। ভি বা ওয়াই আকৃতির হলে বেশি রাখা যায়, তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে ভি বা ওয়াই আকৃতির। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায় কোথায়? দেখো বদ্ধ মানে একবীজপত্রী কাণ্ড, একা না, একা মানে কি বদ্ধ ফিল করা, তাহলে একবীজপত্রীর কাণ্ড। একবীজপত্রী কোনটা এখানে দেখো তো, মারছে এই চারটার মধ্যে কোনটা একবীজপত্রী? একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী আলাদা করা যাবে মহিব, একটা উপায় আছে। হ্যাঁ, আমরা কাজ করি, ওই যে তোমরা যখন হচ্ছে মালভিসি এবং পোয়াসি পড়বা, হ্যাঁ, সেখান থেকে তোমরা এটা উত্তর নিতে পারবা। মালভিসি পোয়াসি পড়লে কোনটা একবীজী কোনটা দ্বিবীজপত্রী তোমরা পেয়ে যাবো, তখন তোমরা এটা সলভ করতে পারবা। মজ্জা রশ্মির কাজ, যান্ত্রিক শক্তি থাকলে যান্ত্রিক শক্তি দিবে, হ্যাঁ ঠিক আছে। পানি খাদ্য পরিবহন করা তো মজ্জা রশ্মির কাজ না, খাদ্য সঞ্চয় করা। আচ্ছা, মজ্জা রশ্মির কাজটা আমরা বই থেকে একটু দেখে নিই। পরিবহন করার কথা বলছে, সবগুলো উত্তর আর কি মজ্জা রশ্মি। আমি ব্যাখ্যা করতেছি, হ্যাঁ, তখন দেখবা যেগুলো মনে থাকবে। খাদ্য পানি পরিবহন করে, খাদ্যবস্তু সঞ্চয় করে, প্রয়োজনে গৌণ টিস্যু সৃষ্টি করে। তোমাদের আমি একটু মজ্জা রশ্মিটা দেখাই। দেখো উদ্ভিদের এই যে এটা হলো ধরা যাক মাঝখানটা, তো জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম এন্ড জাইলেম ফ্লোয়েম, একটু দেখো। তাহলে এই ফাঁক দিয়ে যে কোষগুলো আছে, এই ফাঁক দিয়ে যে কোষগুলো যাচ্ছে চিপাই পড়ে দেয়ার মজ্জা রশ্মি। তোমরা আমাকে বলো তো এগুলোর কাছে যদি পানি পৌঁছাইতে হয়, পানিগুলো কি আলটিমেটলি এটা দিয়েই এখানে যাবে কিনা? তাহলে এগুলো কি পানি পরিবহন, পানি করতেছে না, সঞ্চয় করতেছে না এরা? আচ্ছা, আমি একে এখন না দিয়ে আপাতত সঞ্চয় করে রাখি, পরে দিব ওখানে জাইলেম ফ্লোয়েমে পরে দিব, বা জাইলেম ফ্লোয়েম থেকে সে নিয়েও নেয়,
এবং গৌণমূল মানে কি? গৌণমূল মানে যদি এগুলো যদি বৃদ্ধি পায়, দেখো এগুলো বাইরে বাইরে চলে আসে, তাহলে উদ্ভিদের কাণ্ড থেকে একটা মূল বের হয়। বট গাছের কাণ্ডের প্রস্তুচ্ছেদ করলে কি বাইরে থেকে একটা বের হয় না? তাহলে এগুলা কিন্তু মজ্জা রশ্মিগুলো গৌণমূল সৃষ্টি করে। তাহলে এটাও ঠিক আছে। যান্ত্রিক শক্তি দেয় এক ধরনের, কিন্তু এগুলো হচ্ছে মানে জীবিত কোষে যান্ত্রিক শক্তির থেকে বেশি জরুরি হলো এইগুলা, বুঝছো? যান্ত্রিক শক্তি কিন্তু প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্কেলেনকাইমার ক্ষেত্রে বেশি। 1 2 যদি ভুল হয় তোমরা ঠিক করে নিবা, আমি তোমাদের যা শেখাইছি জিনিসটা। 28 উদ্ভিদের মূলের অন্তর্গঠন। দেখো যখনই মূল আসে অপূর্মা আসে, তাই না মুহিম? আরেকটা জিনিস মনে রাখবা, মূলে মেটাজাইলাম মাঝে থাকে। ম ম ম মুহিম আমরা কেমনে মনে রাখবো? মূলে মেটাজাইলাম মাঝে, ঠিক আছে? তাহলে বলো তো, মূলে প্রোটোজাইলাম কোথায় আছে? পরিধির দিকে না? ঠিক কিনা মহিম? আমি আরেকবার এখানে লিখি, মতে আছে মূল, মতে আছে মেটাজাইলাম, মতে আছে মাঝে বা কেন্দ্রে। তাহলে বলো তো, যেগুলো প্রোটোজাইলাম সেগুলো পরিধির দিকে না? তাহলে প্রোটোজাইলামগুলো এই পরিধির দিকে থাকে, আর মেটাজাইলাম বড়গুলো ভেতরে, বড়গুলো ভেতরে, বড়গুলো ভেতরে, ছোটগুলো বাইরে, বড়গুলো ভেতরে, ছোটগুলো বাইরে। তাহলে প্রিয় স্টুডেন্ট, ছোটগুলা বা প্রোটোজাইলাম যেদিকে থাকে ওই অনুযায়ী নাম হয়। বলো তো, প্রোটোজাইলামগুলো বাইরের দিকে না? বাচ্চাগুলো বাইরের দিকে না? বাইরে মানে কি? এক্সাক্ট না? এক্সাক্ট না? তাহলে মূলে মেটাজাইলাম মাঝে, তাহলে মূলে প্রোটোজাইলাম পরিধির দিকে, প্রোটোজাইলাম যেদিকে নাম হয় ওই অনুযায়ী, প্রোটোজাইলাম অনুযায়ী নাম হয় এক্সাক্ট। তাহলে প্রোটোজাইলাম এক্সাক্ট, প্রোটোজাইলাম বাইরের দিকে থাকে। জাইলামের উভয় পার্শ্বে ফ্লোয়েম, জাইলামের উভয় পার্শ্বে ফ্লোয়েম কলা বিদ্যমান না? এটা না, 1 2 এটা কিন্তু সমদ্বিপার্শ্বীয় কথা বলতেছে, বুঝছো মহিম? সমদ্বিপার্শ্বীয় কোথায়? কাণ্ডে থাকে, তা আবার লাউ শশা কুমড়া, তাই না? কাণ্ডে থাকে। মূল মানে অরীয়, মূল মানে অরীয়, তার এটা না। এই যে অরীয় তো এখানে বলছে। চিত্রে এই অংশটির ক্ষেত্রে প্রযোজ্য। দেখো বাইরের গুলো কিন্তু দেখো ছোট ছোট, তাহলে এগুলো হচ্ছে প্রোটোজাইলাম, ভেতরেরটা হলো মেটাজাইলাম, মেটাজাইলাম। তাহলে বলো তো, জাইলামের কাজ কি? পানি, খনিজ লবণ পরিবহন করা। হ্যাঁ ঠিক আছে। প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা না? জাইলামের কাজ এইটা না? কোষীয় উপাদান ট্রাকিয়া। হ্যাঁ, ভেসেলের আরেক নাম কিন্তু ট্রাকিয়া, বুঝছো? ভেসেলের আরেক নাম ট্রাকিয়া। তাহলে বলো তো, জাইলামের কি 4 ধরনের না? ট্রাকিড, ভেসেল বা ট্রাকিয়া, জাইলাম ফাইবার, জাইলাম প্যারেনকাইমা। তাহলে এই যে ভেসেল বা ট্রাকিয়া আছে, তার মানে এটাও ঠিক আছে। 1 এবং 3, 1 এবং 3 শেষ। বলো, আজকের ক্লাস করে আমরা কয়েকটা জিনিস শিখছি যেটা ছাড়া আমরা পরীক্ষায় ভালো করতে পারবো না। একটা হলো ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডলের যত কথা আছে সব শিখবো আমরা। তাহলেই কিন্তু আমরা একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্যগুলো করতে পারবো এবং এমসিকিউগুলো সলভ করতে পারবো। বাকি এবার রইল হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদটা আমাদের জানতে হবে, তাই না? তারপর মূল রোম সম্পর্কে জানতে হবে, কাণ্ডরোম সম্পর্কে জানতে হবে, তারপর মূলের ত্বকে কিউটিকল আছে কিনা এটা জানতে হবে, মূলের ত্বকে এপিব্লেমা, কাণ্ডের ত্বকে এপিডার্মিস বলে এটা জানতে হবে, পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র সম্পর্কে জানতে হবে, পানি পত্ররন্ধ্র থেকে গাটেশন সম্পর্কে জানতে হবে। আশা করছি আজকের ক্লাসে যে যে টপিকগুলো আছে বই থেকে যদি একটুকুই সলভ করো, অল্প একটু জায়গার মধ্যে কিন্তু ইনফরমেশন, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আজকে আমরা একটা বিশাল চ্যাপ্টার শেষ করলাম টিস্যু, ইনশাল্লাহ তোমাদের সামনে কাজে লাগবে, ভালো কাজে লাগবে। থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।